এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বোম্বে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। প্রহরের চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে এসেছিল। কোথা থেকে কি হচ্ছে কেউ বুঝে উঠতে পারছে না কিছু। বাইরে থেকে তিথির দরজা ধাক্কানো শব্দটা শুনে স্নিগ্ধা ছুটে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করতেই প্রহর স্নিগ্ধার এক হাত টেনে ধরে আটকালো। স্নিগ্ধা থতমত খেয়ে প্রহরের দিকে তাকালো। ততক্ষণে বাড়ির বাকিদের সাথে তন্ময়ও এসে দাঁড়িয়েছে ড্রয়িং রুমে। ভাইয়া, হাতটা ছাড়। তুই ভাবিকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিস কেন? দরজাটা খুলতে দে আমাকে। যাকে একবার বাইরে বের করে দিয়েছি তাকে আমি ছাড়া আর কেউ বাড়িতে আনবে না। তুইও না স্নিগ্ধা। তুই কি পাগল নাকি ভাইয়া? ভাবি কাঁদছে। মা, বাবা, দেখো তোমাদের ছেলে কিন্তু এবার বাড়াবাড়ি করছে। নিজের রুমে যা তুই স্নিগ্ধা, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। স্নিগ্ধা এবারে রাগে হাত ছাড়া দিয়ে প্রহরের হাত থেকে নিজের হাতটা টেনে নিল। বাড়ির বাকিরাও প্রহরকে বকতে বকতে দরজা থেকে এগিয়ে গেল। তোমরা যদি ওই মেয়েটাকে বাড়িতে ঢোকাও, এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার জীবন থেকে প্রাপ্তিকে যে সরিয়ে ফেলে নিজের জায়গা দখল করতে চায়, তার জায়গা আর যেখানেই হোক না কেন এই বাড়িতে হবে না, অন্তত আমি থাকতে তো নয়ই। প্রহরের কথায় সবাই থমকে গেছে কিছুক্ষণের জন্য। বাইরে থেকে তিথির কান্নার শব্দটাও আর কানে আসছে না। ঘোর কাটিয়ে সবার আগে তন্ময় প্রহরের কাছে এসে একটা হাত টেনে ধরে প্রহরকে নিচের দিকে ফিরালো। ততক্ষণ যেন প্রহরের বাবা মা এমনকি স্নিগ্ধাও মূর্তির মতো জমে গেছে। প্রহরের হঠাৎ এমন আচরণের কারণটা কারোই মাথায় ঢুকছে না। প্রহর, তুই কি পাগল হয়ে গেছিস? তোদের দুজনের মধ্যে কি এমন সমস্যা হয়েছে আমি জানতে চাইব না। ব্যাপারটা একান্তই তোদের ব্যক্তিগত ব্যাপার। মালা মেয়েটা গুরুতর কোনো অপরাধ করে ফেলেছে, যা তুই মানতে পারছিস না কিছুতেই। কিন্তু তাই বলে এত রাতে তুই ভাবিকে বাড়িতে ঢুকতে দিবি না? একটা মেয়ের জন্য দিনের বেলাতেও বাইরে একা বের হওয়া কতটা রিস্কি জানিস তুই? তবুও এত রাতে নিজের কাছের মানুষকে এভাবে বের করে দেওয়ার আগে একবারও ভাবলি না তুই তো কখন এতটা ইররেসপন্সিবল ছিলি না প্রহর? আমার জীবন থেকে প্রাপ্তিকে যে সরাতে চেয়েছে তাকে নিয়ে আমাকে মাথা ঘামাতে বলছিস তুই তন্ময়? ওকে আগেই তো বলেছি যেন কোনো অধিকার দাবি না করে আমার কাছে। যতটুকু মানিয়ে নেওয়ার চেষ্টা করা সম্ভব করছিলাম তো আমি, কিন্তু না, এই মেয়ের তো সবটা চাই, পুরো অধিকার নিয়ে আমাকে দাবি করতে হবে তার। কিন্তু সেটা তো সম্ভব না। আমার মনে, আমার জীবনে যে জায়গাটা আমি প্রাপ্তিকে দিয়েছি সেখানে তো অন্য কারো জায়গা হবে না। প্রাপ্তি আমার জীবনে থাক না থাক, আমার মনে ওর জায়গাটা আজীবন একই থাকবে। সেই জায়গাটুকু আর কাউকে নিতে দিব না আমি, কাউকে না, তিথিকেও না। প্রহর কথাটা শেষ করার সাথে সাথেই গালে একটা শব্দে চর এসে পড়ল প্রহরের। প্রহরের সাথে স্নিগ্ধা আর তন্ময় চমকে উঠল। প্রহর মুখ তুলে তাকাতেই মাকে দেখে বোকার মতো তাকিয়ে রইল। অন্য সময় হলে প্রহর এতক্ষণে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলত, কিন্তু আজ মায়ের রক্তলাল চোখ জোড়ার দিকে তাকিয়ে প্রহর যেন কথা বলতেও ভুলে গেছে। মাকে এর আগে এতটা রাগ করতে দেখেছে বলে প্রহরের মনে পড়ছে না। এমনকি ছোটবেলায়ও প্রহরকে কেউ ধমকেও কথা বলেনি কখনো। গায়ে হাত তোলা তো দূরের কথা। প্রহরের বাবা প্রহরের মাকে শান্ত করার জন্য হালকা করে জড়িয়ে নিয়ে প্রহরের কাছ থেকে সরিয়ে আনার চেষ্টা করলেও মা সরে এলেন না, আরেকটা চর বসিয়ে দিতে এগিয়ে গেলেন। এবারে বাবা ওনাকে প্রায় টেনে সরিয়ে আনলেন প্রহরের সামনে থেকে। আরে কি করছো? ছেলে বড় হয়ে গেছে, এখন গায়ে হাত দেওয়া তো মানায় না। সন্তান অন্যায় করলে তাকে শাসন করে শুধরে দিতে হয়। ওকে আমরা ভালোবেসে ওর সব মেনে নিয়েছি বলে যে এখনও শাসন করতে পারবো না তা তো নয়। ওরও বুঝতে হবে যে বাবা মা ওকে ভালোবেসে মাথায় তুলে রাখতে পারে, ওর পাগলামির ধরনের সব জেদ পূরণ করতে পারে, সেই বাবা মাই ওর ভুলগুলো শুধরে নিতে সব করতে পারে। এমনকি ওর নিজের ভুলও নিজে না শুধরে নিলে ওকে শাসন করার অধিকারও ওর বাবা মা রাখে। কথাটা ওরও মাথায় রাখতে হবে। সবসময় এমন অন্যায় জেদ ধরলেই যে আমরা বাধ্য হয়ে মেনে নেব, এটা ভাবাটা ওর ভুল। এই কথাটা ওকে জানতেও হবে আর বুঝতেও হবে। আরে থামো না প্রহের মা, মেয়েটা বাইরে একা আছে, আগে ওকে বাসায় আনো, তারপর ঠান্ডা মাথায় ছেলের কথাগুলো শুনবো। এভাবে রেগে মাথায় কিছু করা উচিত নয়। প্রহর, তোকেও তো বলছি কথাটা। রাগের মাথায় বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেবে আর আমরা সেটা মেনে নেব ভেবেছি নাকি তোমার ছেলে? ওর কি ধারণা ওর জেদের কারণে আর প্রাপ্তির কথায় আমি তিথিকে বাড়ির বউ করে এনেছি? কোনো খোঁজখবর নিইনি। গত একটা সপ্তাহ যে মেয়েটার সাথে এক ছাদের নিচে সংসার করেছে, কতটুকু জানো তিথির সম্পর্কে?
প্রাপ্তিকে আমরাও ভালোবাসতাম, যতটা প্রহর আর স্নিগ্ধাকে ভালোবেসেছি ততটাই ভালোবাসতাম মেয়েটাকে। কিন্তু শুধু শুধু ভালোবাসলে তো হয় না, ভালোবাসার মানুষের সাথে আজীবন থাকতে পারা ভাগ্যেও থাকতে হয়। প্রাপ্তির এভাবে হাল ছেড়ে দেওয়াটা আমরাও মানতে পারিনি, কিন্তু মেয়েটা তিথিকে বিয়ে করতে বলে গেছে, এটাই ওর শেষ ইচ্ছে শুনে তুই নিজেই জেদ ধরেছিলি তিথিকে বিয়ে করবি বলে। আমরা কিন্তু একদম খোঁজখবর না নিয়ে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসিনি। প্রাপ্তির চিঠিটা পুরোটা তুই নিশ্চয় পড়ি শুনি, যদি পড়তি তাহলে এত রাতে মেয়েটার সাথে এই ব্যবহারটা করতে একবার হলেও তোর বুকটা কেঁপে উঠত। আর তুই কি যেন বলছিলি, তিথি প্রাপ্তিকে তোর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। বাস্তবতা ঠিক তার উল্টো প্রহর। প্রাপ্তিকে কেউ যদি তোর জীবন থেকে সরিয়ে দিয়ে তিথিকে তোর জীবনে এনে থাকে, তবে সেটা তুই নিজে একবার ভেবে দেখিস কথাটা। আর আমার ছেলের বউকে এই বাড়িতে আনতে গেলে যদি ছেলেকে বাড়ি থেকে চলে যেতে হয়, তাহলে সেটাই হোক, তোর জেদটাই আজ বজায় থাক। তবু আমার আরেকটা সন্তানকে আমি হারাতে পারবো না, বুঝতে পেরেছিস তুই? স্নিগ্ধা, চল তোর ভাবিকে নিয়ে আসি। মায়ের বলা প্রতিটা কথা প্রহরের বুকে গিয়ে বাঁধছে আজকে। মায়ের কথাগুলো তো অস্বীকার করতে পারবে না ও। তাহলে রাগটা হচ্ছে কার উপরে? তিথির উপরে, নাকি প্রাপ্তির উপরে, নাকি ও নিজের উপরে? সবাই যে তড়িঘড়ি করে মেইন রোডের দিকে ছুটছে সেটাও দেখছে প্রহর। এখনও দরজার বাইরে মেয়েটা দাঁড়িয়ে ওর অপেক্ষা করছে কিনা সেটাও জানে না প্রহর। আর এটাও জানে না প্রাপ্তি ওই বিশাল পৃথিবীর কোথায় ওর অপেক্ষায় প্রহর গুনছে কিনা। দুপা এগিয়ে নিজের হাতে গড়া বর্তমানটাকে আগলে ধরবে, নাকি দুপা পিছিয়ে নিজের অতীতটাকে রক্ষা করার শেষ চেষ্টা করবে প্রহর, সেটি দেখার অপেক্ষা এখন। বাড়ির সবাই যখন তিথিকে খুঁজতে দরজা থেকে ছুটে গেছে, প্রহর এক নজর সেটা দেখে নিজের রুমের দিকে পা বাড়িয়েছে। একরকম ঘোরের মধ্যেই প্রহর এগিয়ে যাচ্ছে সামনে। যত কদম সামনে এগিয়ে যাচ্ছে, প্রহরের মনে হচ্ছে জীবনের সমীকরণগুলো ততই এলোমেলো হয়ে যাচ্ছে। প্রাপ্তি সম্ভবত প্রহরের দেখা সবচেয়ে বাস্তববাদী মেয়ে, যে কিনা পাগলের মতো ভালোবাসত প্রহরকে। ভালোবাসত বললে হয়তো ভুল বলা হবে। মেয়েটা যেখানেই থাক না কেন, আজও যে প্রহরকেই ভালোবাসে সেটা আর কেউ জানুক না জানুক প্রহর জানে। এবার দুনিয়ায় থাক বা মৃত্যু এসে দুজনকে আলাদা করে দিক, ভালোবাসাটা কিন্তু বদলাবে না তিল পরিমাণও। এটা প্রহর মনে প্রাণে বিশ্বাস করে। অথচ প্রহরের এত বিশ্বাসের ভরসার মানুষটাই প্রহরের থেকে এতটা দূরে চলে গেছে যে চাইলেও সেই জায়গাটা আর কাউকে দিতে পারবে কিনা সেটা জানে না প্রহর। হয়তো প্রাপ্তিকে যতটা ভালোবেসেছিল তার তিল পরিমাণও ভালোবাসতে পারবে না দিদিকে, অথবা হয়তো কখনো প্রাপ্তির চেয়েও 1000 গুণ বেশি ভালোবেসে ফেলবে দিদিকে। কিন্তু হুট করে দিদিকে প্রাপ্তির জন্য আনা শাড়িটা পরে বসে থাকতে দেখে কি হয়েছিল প্রহরের সে নিজেও জানে না। নতুন করে একটা সম্পর্ক শুরু করার উৎসাহের চেয়ে হয়তো 7-8 বছরের পুরনো ভালোবাসাটাকে ছাড়ার দহনটাই বেশি ছিল প্রহরের মনে। কিভাবে রিয়েক্ট করেছে তিথির এই ব্যাপারটা আদৌ কোনো দোষ আছে কিনা সেসব এক মুহূর্তের জন্য প্রহরের মাথায় আসেনি। কিন্তু মায়ের বলা প্রত্যেকটা কথা যে সত্যি সেইটাও প্রহর জানে বলেই হতাশ। পরাজিত সৈনিকের মতো সবার চোখের আড়ালে সরে আসতে চাইছে। যতটা আড়ালে গেলে কারো নজর পড়বে না প্রহরের উপর, ততটা দূরে যদি যাওয়া যেত। তুই এবার খুশি হয়েছিস তো ভাইয়া? ভাবি চলে গেছে, আর আসবে না তোর ওপর অধিকার ফলাতে। এবার হ্যাপি তো তুই? এবার তোর প্রাপ্তি শান্তি পাবে তো? তুই তার শেষ ইচ্ছেটা পূরণ করেছিস বলে। স্নিগ্ধা, থামবি তুই? তিথি চলে গেছে মানে? কোথায় আর যাবে? বাড়িতেই গেছে আর কি। ওকে আগেই বলেছিলাম আমার কাছে অধিকারের দাবি নিয়ে না আসতে। ওকে আটকেও রাখিনি যে ও নিজের ব্যবস্থা করতে পারবে না। প্রয়োজনে আমি ওর জন্য যোগ্য কাউকে খুঁজে। তোর মতো নির্লজ্জ লোক আমি দুটো দেখিনি ভাইয়া। ওই মেয়েটা মুখ ফুটে কখনো তোকে বলেছে যে ওকে তোর মেনে নিতেই হবে? নাকি বিয়ের দিনই ওর কপাল ফাটিয়ে দেওয়ার পর তোর কাছে নিজের অধিকার বুঝে নিতে ঝামেলা করেছে? কোনটা করেছে বল? অধিকার ফলাতে বারণ করেছিলি বলে কোনোদিন তোর কাছে চেয়ে কিছু চেয়েছে মেয়েটা? ভেবে বল তো ভাইয়া। বিয়ে হলো তো 7-8টা দিন হয়ে গেল, আজ পর্যন্ত তোর কাছে এমন কিছু চেয়েছে যে তোর ভাবিকে লোভী মনে হলো? প্রাপ্তির জিনিসে ও হাতে দেয় কোন সাহসে? ভাবি তো নিজের তোর প্রাপ্তির জিনিস হাত দেয়নি ভাইয়া। আর তোর আলমারি ভর্তি শাড়ি কাপড় যে প্রাপ্তি আপুর জন্য, সেটা তো আমরা জানতাম না। জানলে আর যাই হোক, তোর মতো একটা অমানুষ স্বামীকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভাবিকে জোর করে সাজিয়ে দিতাম না। স্নিগ্ধা, একদম ধমকাবি না ভাইয়া, বলে দিলাম। কি পেয়েছিস কি তোরা? তোদের ছেলেদের যখন যা মনে আসবে, যা ইচ্ছে হবে তাই করবি। যখন ইচ্ছে হবে তার জন্য বাঁচবি, মরে যাবি। আর যখন আর ভালো লাগবে না,
তখন দূর ছাই করে পা দিয়ে ঠেলে দিবি? ছি! কি সব বলছিস স্নিগ্ধা? মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে আমার, নইলে তোর সাথে কথা বলতে আসি আমি? আমার মাথা খারাপ হয়ে গেছে বলেই ভাবি বারবার মানা করা সত্ত্বেও আমি জোর করে ভাবিকে তোর আলমারি থেকে শাড়ি বের করে পরিয়েছি। আমার মাথা খারাপ হয়ে গেছে বলেই যে মেয়েটার লাল রং সবচেয়ে পছন্দের, সে টুকটুকে লাল রঙের শাড়িতে নিজেকে জড়াতে ইতস্ত করছে। কেন সেই সামান্য ব্যাপারটা আমি বুঝতে পারিনি? যদি বুঝতাম তাহলে অন্তত ভাবিকে আজ এত অপমান মুখ বুজে সহ্য করে বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো না। স্নিগ্ধা, একটা কথা কি জানিস ভাইয়া, এতদিন প্রাপ্তি আপুকে পৃথিবীর সবচেয়ে বড় বোকা বলে মনে হতো আমার। দুরারোগ্য রোগ ধরা পড়েছে বলে পাগলের মতো হয়ে গেছিলি, এজন্য নয় যে বাঁচার জন্য এত মরিয়া হয়েছে। আসলে আপু তোর কথা ভেবে আরো অসুস্থ হয়ে যাচ্ছিল। আরো 6 মাস সুস্থ থাকতো মেয়েটা যদি তোকে নিয়ে এত প্রেশার না নিত। মৃত্যু এসে তো একদিন না একদিন সবাইকে কাঁদিয়ে নিয়ে যেত, তাই না? কিন্তু আপুর ভয় ছিল ওকে হারিয়ে তুই একেবারে ভেঙে পড়বি, হয়তোবা ডিপ্রেশনেই চলে যাবি বা মরেই যাবি। এটা আপু চায়নি কখনো, তাই খুঁজে খুঁজে ভাবিকে তোর জন্য সিলেক্ট করে রেখেছে। কেন জানিস? কথায় বলে ঘর পোড়া গরু সিঁদুর মেঘ দেখেও ভয় পায়। ভালোবাসার কাঙ্গাল যারা, তারা নড়বড়ে মাটিতেও নখ টিপে চোখ খিঁচিয়ে পড়ে থাকে শেষ অবলম্বনটা আঁকড়ে বাঁচার আশায়। তিথি ভাবিও তেমনই একজন মানুষ, সব থেকেও আজীবন নিঃস্ব হয়েছিল মেয়েটা। আপু চেয়েছিল তোদের দুজনের জীবন একটা গতি পাক, কিন্তু বিধাতার তামাশা দেখ, যে মানুষটা 8 বছরের ভালোবাসাকে দুমড়ে মুচড়ে 1 সপ্তাহের মাঝে বিয়ের পিড়িতে বসবে বলে জেদ ধরে, তার কাছে সামনের মানুষটার পুরনো 1000টা ক্ষতির কি দাম থাকবে? কি সব আবল তাবল বকছিস কখন থেকে তুই? কিছু বলার থাকলে ডিরেক্ট বল, নইলে যা সামনে থেকে। রাত অনেক হয়েছে, টায়ার্ড আমি। তোর কাছ থেকে এর বেশি কি বা আশা করতে পারি বল? মেয়েটা এত রাতে ঘর থেকে বের করে দিয়ে এখন তোর মনে পড়ছে অনেক রাত হয়েছে? তুই অফিসের কাজ করে টায়ার্ড, আর ভাবি সারাদিন টুকটাক সবকটা কাজ করে, সবার জন্য এত রকম রান্না করে, এত রাত পর্যন্ত তোর জন্য জেগে বসেছিল। তাহলে কি ও টায়ার্ড ছিল না? একবারও কি তোর জানতে ইচ্ছে করছে না ভাবি কোথায় আছে, বা যেখানেই যাক সুস্থভাবে গিয়ে পৌঁছেছে কিনা? অবশ্য ইচ্ছে হচ্ছে না, হওয়াটাই তো স্বাভাবিক। যদি ওর সেফটির জন্য চিন্তা করতি তাহলে এত রাতে একা একা একটা মেয়েকে বের করে দিতে পারতি? যে মেয়েটা মাথা গোজার ছাদটুকুও নেই তাকে এভাবে। তিথিদের ফ্যামিলি পজিশন যথেষ্ট ভালো স্নিগ্ধা, আর নিজেদের মেয়েকে আর যাই হোক 1 রাতের জন্য থাকতে দিতে অসুবিধা হওয়ার কথা নয় উনাদের। হাসালি ভাইয়া, 1 রাত মাথা গোছার ঠাই থাকলে। তুই যা তো এখন, কাল সকালে দেখা যাবে কি হবে। এখন ঘুম পাচ্ছে। সকালের অপেক্ষাতেই থাক তুই। পাওয়া আর হারিয়ে ফেলার মধ্যে ব্যবধানটা যেদিন কাছ থেকে অনুভব করবি সেদিন বুঝবি এক একটা সেকেন্ডেও কত মূল্যবান হয় জীবনে। কথাগুলো বলে স্নিগ্ধার আগে গটগট করে বেরিয়ে গেল প্রহরের রুম থেকে। ওর পেছনে পেছনে কেউ একজন যে আসছে সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই মেয়েটার। আর প্রহর স্নিগ্ধার বলা শেষের কথাগুলো বড্ড কানে এসে লাগছে প্রহরের। সত্যিকার ভোরের অপেক্ষায় দেরি হয়ে যাবে না তো? ভাগ্যে জোরে যাকে পেয়েছে তাকে বহু সাধনা করেও ফিরে পাবে তো শেষে, নাকি আজই এই অনিচ্ছাকৃত করা সম্পর্কটা শেষ দিন? একটা প্রশ্নেরও উত্তর নেই প্রহরের কাছে। আছে হয়তো বুক ভরা দীর্ঘশ্বাস আর এক আকাশ সমান অপেক্ষা। তোমাকে একই প্রশ্ন কতবার করলাম, জবাব দিলে না তো? প্রহর নিজের কেবিনে বসে ল্যাপটপে জরুরি কিছু একটা করছিল, আর পাশ থেকে কেউ একজন নিজ হাতে প্রহরের মুখে খাবার তুলে দিচ্ছিল। কি খাচ্ছে প্রহরের সেদিকে হুঁশও নেই, সে নিজের কাজেই ডুবে আছে। এবারে বাসায় মানুষটার কাঁপা কণ্ঠে প্রশ্নটা শুনে প্রহর ভ্রু কুঁচকে মুখ তুলে তাকালো। কি প্রশ্ন? আর খাবো না তো বাবা, কাজ করছি তো আমি। তুমি কাজ করো না, মানা করেছে কে? প্রাপ্তি, আর না প্লিজ, আমার প্রজেক্টটা যে কোনো মূল্যেই চাই। লেট মি কনসেন্ট্রেট। তুই নিজে খা না বাবা, আমার পিছনে পড়লি কেন? কাজ পেলে যে তুমি সব ভুলে যাও সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। নিজে না খেয়ে মেয়েটা আমাকে জ্বালাতে এসে গেছে। বলছি, আমার পিছে ঘুরঘুর করা ছাড়া আর কোনো কাজ নেই ম্যাডামের? কোনো একটা এনজিওতে ফান্ড দিতে যাবি শুনলাম, যাসনি এখনো? তোমার মনে আছে কথাটা? তোর সব কথাই আমার মনে থাকে রে পাগলি। এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে, আমার খাওয়া হয়ে গেছে। নিজে না খেয়ে অসুস্থ হলে চলবে কি? আমার ছোট্ট বাবুগুলোর কি হবে তাহলে? তুমিও না কি সব বলো সব সময়, একটু লজ্জা লাগে না? লজ্জার কি আছে ম্যাডাম?
প্রায় 8 বছর ধরে প্রেম করার পরও এত লজ্জা তুই কোথা থেকে পাস সেটাই তো বুঝি না আমি। তোর থেকে লজ্জাবতী লতাও বোধ হয় কম লজ্জা পেয়ে নিজেকে গুটিয়ে নেয়। হ্যাঁ, কপাল করে প্রেম করেছি বটে একটা। করো তো তুমি। ভাবছি এবার থেকে আর তুই করে বলবো না। দুদিন পর বিয়ে করে বাচ্চা কাচ্চার সামনেও তুই করে বললে তো সর্বনাশ। বাপ মা সেম এজ রিলেশন, এসব তো পিচ্চিগুলো বুঝবে না, লজ্জায় পড়বে। আমার পাগলি লাজুক লজ্জাতা। প্রহর, ভালো হবে না বলে দিচ্ছি। আমি কিন্তু চলে যাব এখন এমন করলে। যা বাবা, আমি কি করলাম? তুমি অদ্ভুত প্রশ্ন করে আমাকে রাগিয়ে দিতে পারো, আর আমি তোমাকে একটু লজ্জা পাইয়াও দিতে পারি না? এ কেমন বিচার প্রাপ্তি? তার মানে আমার কথা তুমি ঠিকই শুনেছো? ইচ্ছে করে এতক্ষণ ভাব নিয়ে বসেছিলে? তো আর কি, দুদিন পর পর তোমার এসব মাথা মুন্ড ছাড়া কথাগুলো শুনতে একদমই ইচ্ছে করে না আমার। কি বললে তুমি? আমার কথার মাথা মুন্ডু কিছুই নেই? আমি আবল তাবল বকি? এই দেখো প্রাপ্তি, রাগ করছো কেন তুমি? তোমার মরে যাব কথাটা শুনলে আমার কত কষ্ট হয় তুমি জানো না? তবু কেন দুদিন পর পর এসব বলেই জ্বালাতন করো আমাকে? তুমি তো জবাবও দাও না কখনো। তুমি বলো কি করবে, তাহলে আর কখনো প্রশ্নটা করব না, প্রমিস। কি করব মানে? কি করব বলে মনে হয় তোমার? উল্টো প্রশ্ন করবে না একদম। বলো, আমি মরে গেলে তুমি কি করবা? প্রহর এতক্ষণ প্রাপ্তির মুখের দিকে তাকিয়ে কথা বলছিল, এবারে আবার নিচের কাজে মন দিল। মেয়েটা নাছরবান্ধার মতো প্রহরের পেছনে লেগেছে। প্রহর যে ব্যাপারটা নিয়ে কথা বলতেই চায় না, সেটাই মেয়েটাকে কে বোঝাবে? কি হলো বলো না কেন? আমি কিন্তু চলে যাব বলে দিলাম। কি আর করব, বিয়ে করব। তোমার কি ধারণা আমি তোমার বিরহে দেবদাস হয়ে পথে পথে ঘুরবো? যত সব হয়েছে জানা। এবার চুপচাপ খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। নিজের হাতে রান্না করে নিয়ে এসেছে আমার সাথে খাবে বলে, অথচ এখনো নিজেই না খেয়ে বসে আছে। প্রাপ্তি আর কিছু না বলে চুপ করে খাওয়ায় মন দিল। প্রহর একবার মুখ তুলে প্রাপ্তির দিকে তাকালো। মেয়েটা যে রীতিমতো নিজের সাথে যুদ্ধ করে খাবারটুকু গিলছে সেটা বুঝতে অসুবিধা হলো না প্রহরের। প্রহর কিছু না বলে আবার কাজ করতে লাগলো। মেয়েটাও বুঝুক কথাগুলো কতটা কষ্ট দেয় প্রহরকে। প্রাপ্তি কোনো মতে খাওয়া শেষ করে টিফিন বক্সটা ঠিকমতো গুছিয়ে নিয়ে প্রহরের পাশে এসে দাঁড়ালো। প্রহর এই সময়টারই অপেক্ষা করছিল এতক্ষণ। হুট করেই প্রাপ্তির কোমর জড়িয়ে নিজের উপরেই চেয়ারে টেনে বসিয়ে নিল প্রহর। প্রাপ্তি একবার কেঁপে উঠে চোখ বুঝে নিতেই প্রহর আলতো করে প্রাপ্তির মলিন মুখটা 2 হাতে তুলে ধরল। রাগ হয়েছে আমার পাগলিটার? তাহলে তাকাও আমার দিকে, তাকিয়ে বলো তুমি রাগ করনি আমার উপর? তুমি ইম্পর্টেন্ট কাজ করছিলে তো, আমি যাই, বাসা গিয়ে কল দিব। বিয়ে করব বলাতেই এত রাগ ম্যাডামের? বিয়ে করলে কি করতেন বলুন তো মিস? কি আর করতাম, তুমি ভাগ্যে নেই ভেবে বাস্তবতা মেনে নিতাম। ভালোবাসলেই যে তাকে আঁকড়ে বাঁচার মতন সময় পাবো তেমন তো কোথাও লেখা নেই, তাই না? প্রাপ্তি কথাটা বলতে বলতেই প্রহর প্রাপ্তিকে নিজের সাথে নিবিড় করে মিশিয়ে নিয়ে প্রাপ্তির কানের কাছে ঠোঁট ছুঁয়ে দিল। এসব আজাইরা মার্কা কথা বলার শাস্তি শীঘ্রই পাবে, বুঝেছ? বাসর ঘরে লাল টুকটুকে শাড়িতে মুখ লুকিয়ে যখন আমার অপেক্ষায় বসে থাকবে সেদিনই মরে যাব। ভাগ্যে নেই বাস্তবতা, সবকিছুরই হিসেব নিকেশ করা হবে। এই 8 বছরে কম করে হলেও 15 বার কথাটা বলেছ তুমি। শাস্তি স্বরূপ গুনে গুনে তোমার নরম শরীরে আদরের আঁচড় বসাবো, যাতে কেউ দেখে জিজ্ঞেস করে এত দাগ হলো কি করে। তখন কি করো তুমি আমিও দেখব। যা সরো তো, ছাড়ো। এখন ছাড়বো কেন? আর কতদিন এসব বলে বলে শাস্তির পরিমাণটা বাড়াবে বলো তো? এর চেয়ে বিয়েটা করে নাও না। আমিও তোমার পাওনা গন্ডা বুঝিয়ে দিয়ে একটু রিল্যাক্স মুডে অন্য কিছুতে ফোকাস করি। অন্য কিছু মানে? অন্য কিছু মানে বহু কিছু। আমাদের জুনিয়রদের আনতে হবে তো, সেটা নিয়েও তো কত প্ল্যানিং করতে হবে নাকি? স্নিগ্ধার বিয়ে হয়ে গেলে মম তো পুরো একা হয়ে যাবে। তার আগেই তুমি একটা খুব খারাপ প্রহর। জানি তো, খারাপ বলেই তো বিয়ে করতে রাজি হচ্ছ না তুমি। এক কাজ করো, একটা পাত্রী দেখো তো। তুমি তো বিয়ে করবে না, বুঝেই গেছি এতদিনে। অন্তত বিয়েটা করে সংসার শুরু করি। প্রাপ্তি ভ্রু কুঁচকে প্রহরের মুখের দিকে তাকিয়েছে এতক্ষণে। প্রহর ঠোঁটের কোণে হাসি ফুরিয়ে মেয়েটার মুখের ভাবভঙ্গি দেখছে। অন্য সময় এই কথাটা শুনে ধূপধাপ কিল বর্ষণ হতো প্রহরের উপর। আজ কেন জানি প্রাপ্তিকে অন্য সময়ের চেয়ে একটু বেশি শান্ত আর ইমোশনাল মনে হচ্ছে প্রহরের। মেয়েটা অবাক চোখে প্রহরের দিকে তাকিয়ে কিছু একটা বলতে চেয়েও যেন বলতে পারছে না। প্রহর হেসে প্রাপ্তিকে আবার টেনে জড়িয়ে নিল নিজের সাথে। এভাবে কি দেখো পাগলি, তাড়াতাড়ি পাত্রী খোঁজো, বিয়ে করবো তো। আর শোনো, মেয়ে যেন একদম তোমার মতো না হয়। তোমাকে তো খুব সহজেই বুঝতে পারি। এই যে তুমি রাগ করে হতভম্ব হয়ে গেছো আমার কথা শুনে,
এমন হলে চলবে না একদম। তোমার মতো আমাকে ভালোবাসতে হবে, কিন্তু জোর করা যাবে, যেমনটা তুমি করো। সোজা কথা হলো, তাকে ঘিরে যেন একটা রহস্যের দেয়াল থাকে সব সময়, যেন সে খুব কাছে থেকেও বহু দূরে। পারবে এমন কাউকে খুঁজে দিতে? এমন অদ্ভুত বউ তোমার জন্য কোথায় খুঁজবো আমি? সেটা তোমার ব্যাপার, আমার না। খুঁজে পেলে বলো, তাকেই বিয়ে করব। আর না পেলে তুমি নিজেই বিয়ে করতে রাজি হয়ে যাও। মেয়েটা কি আমাদের কলেজের সোহানার মতন একদম চুপচাপ শান্ত? না, মিজকে শয়তান ওই মেয়ে। তলে তলে কত ছেলের সাথে প্রেম করে আল্লাহ মালুম। এমন কেউ নয় ভুলেও। তাহলে দিশার মতো তোমার অফিস স্টাফ মেয়েটা সিনসিয়ার স্মার্ট? ওর তো গায়ে পড়া ভাব, নিজের গায়ে দোষ পড়বে বলে অন্য কাউকে বলির পাঠা বানিয়ে দেয়। নো ওয়ে। তাহলে সৌমির? নো, নিজে কর্তৃত্ব করতে চাই, সবাই যেন ওর কথায় চলে এমন ভাব। বাপরে। তাহলে কার মতো? এত খোঁজাখুঁজিতে না গিয়ে নিজে বিয়েটা করে নিলেই তো হয়। নাকি আমাকে বিয়ে করতে চাও না তুমি? কাহিনী কি প্রাপ্তি, এমন নাকি ব্যাপারটা? তাহলে কি তাহমিনাকে বিয়ে করতে চাও? আরে না, ও তো ওয়েট, এই তাহমিনাটা আবার কে? বাহ, এতক্ষণে কারোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন জনাব প্রহর চৌধুরী। চিনতে পারলাম না বলেই জানতে চাইলাম কে সে। এই নামে কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। 2 ঘন্টা ধরে তোমার কেবিনের বাইরে অপেক্ষা করছে যে মেয়েটা তোমার বিয়ের জন্য ইন্টারভিউ দিতে এসেছে মেবি। আরে পিয়ে লাগবে না আমার, ড্যাডকে তো আগেই বলেছি। অহেতুক মেয়েটারও কতগুলো সময় নষ্ট হলো। দিশাকে বলে দাও ওকে চলে যেতে বলতে। আর তুমি বাসায় যাও, মাথা থেকে এসব উল্টাপাল্টা কথাবার্তা ঝেড়ে ফেলো, বুঝেছ? নইলে অন্যভাবে বোঝাতে পারি আমি। বুঝলেন ম্যাডাম? তাহমিনার কথা বললে না তো? প্রাপ্তি, তোমাকে আমি। প্রাপ্তি কথাগুলো বলতে বলতে উঠে ছুট লাগিয়েছে টিফিন বক্সটা হাতে নিয়ে। প্রহর সেটা দেখে তাড়াগোড়া বাদ দিয়ে হেসে ফেলেছিল। হাসতে হাসতে প্রাপ্তিকে রুম থেকে বেরিয়ে যেতে দেখে নিজের কাজে মন দিয়েছে প্রহর। কাজের ফাঁকে ছোট্ট একটা ঠুকঠুক শব্দ কানে এসে লাগায় বিরক্ত লাগছে প্রহরের। শব্দটা যত বাড়ছে তত এপাশ ওপাশ করছে প্রহর। একসময় চোখ মেলে তাকিয়ে বুঝতে পারলো এতক্ষণ স্বপ্ন দেখছিল প্রহর। স্বপ্নটা সুখে নাকি দুঃস্বপ্ন সেটা ভেবে পাচ্ছে না প্রহর। এই দিনের পর হুট করেই প্রহর প্রাপ্তির সুখের সময়টা হুট করেই যেন হারিয়ে গেছে। ওই দিনের পর প্রাপ্তির পাগলামির রূপটা আর চোখে পড়েনি প্রহরের। মেয়েটা কিসের এত ভাবনায় ডুবে থাকতো সেটা জানা হয়নি প্রহরের আজও। ভাইয়া, শুনতে পাচ্ছিস? আসছি। প্রহর আর তিথি এই দুটো মানুষকে নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে টেরই পায়নি প্রহর। তার উপরে এলোমেলো চিন্তাগুলো বারবার প্রাপ্তির কথাগুলো মনে করিয়ে দিয়ে স্মৃতিগুলোকে তাজা করে তুলতে চাইছে। কথাগুলো ভাবতে ভাবতে বিছানা ছেড়ে এসে দরজা খুলতেই স্নিগ্ধাকে দেখে কিছুটা অবাক হলো প্রহর। বোনের চোখ মুখের অবস্থা দেখে সহজেই অনুমান করতে পারছে মেয়েটা সারা রাত না ঘুমিয়ে কেঁদেই পার করে দিয়েছে রাতটুকু। প্রাপ্তির অসুখের কথা শুনেও স্নিগ্ধা এতটা কেঁদেছে কিনা কে জানে। স্নিগ্ধাকে কিছু জিজ্ঞেস করার আগেই একটা দলা মোচড়া পাকানো কাগজের টুকরো প্রহরের হাতে ধরিয়ে দিয়ে ছুটে পালালো মেয়েটা। যাওয়ার আগে একটা কথাই বলল শুধু, আগেরবারের মতো আপুর চিঠিটা ছুঁড়ে ফেলার আগে শেষ পর্যন্ত একবার পড়ে দেখিস। জীবন সবাইকে দ্বিতীয়বার ভুল শুধরে নেওয়ার সুযোগটা দেয় না ভাইয়া। তুই যদি সেই সুযোগটা পাস তাহলে হাতছাড়া করিস না। এটাই তোর কাছে তোর ছোট্ট বোনের একমাত্র চাওয়া রে ভাইয়া। স্নিগ্ধা চলে যেতেই প্রহরের রুমের দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় এসে বসলো। বিছানাটা আজ বড্ড ফাঁকা ফাঁকা লাগছে প্রহরের কাছে। এমনটা কেন হচ্ছে প্রহর বুঝে উঠতে পারছে না। বুঝতে পারছে না বলে হয়তো আরো বেশি বিরক্ত লাগছে ছেলেটার কাছে। একসময় বিরক্ত হয়ে হাতের চিঠিটা বিছানার উপরে ছুঁড়ে ফেলে বারান্দায় এসে দাঁড়িয়েছে প্রহর। বারান্দার দেয়ার ঘেঁষে ফুলের টব ছিল কয়েকটা। বারান্দায় তেমন একটা আশা হয় না প্রহরের। মাঝে মধ্যে কাজের প্রেশার দূর করতে যখন বারান্দায় এসে দাঁড়ায় তখন মরা গাছগুলোকে দেখে ভীষণ আফসোস লাগে প্রহরের। আজ তাই হঠাৎ বারান্দার দেয়াল ভর্তি সবগুলো টবে সতেজ ফুলের গাছের বাহার থেকে এক কথায় আকাশ থেকে পড়ল প্রহর। প্রহর হাত বাড়িয়ে গাঁদা, অপরাজিতা আর গোলাপের চারাগুলোকে ছুঁয়ে দিয়ে বোঝার চেষ্টা করলো চারা গাছগুলো সত্যি আছে নাকি কল্পনা করছে ও। গোলাপের কলিটা ছুঁয়ে দিতে দিতে কাটার গুঁতো খেয়ে টের পেল বারান্দার টবও আছে, টবে চারাও আছে এবং গত কয়েকটা দিন কেউ একজন নিয়ম করে সেগুলোর যত্নও করেছে। এই কেউ একজনটা যে কে সেটা বুঝতে আর বাকি রইল না প্রহরের। মেয়েটা হুট করে ওর জীবনে এসে কতটা জায়গা দখল করে নিয়েছে সেইটাই ভাবছে প্রহর। যত ভাবছে তত তিথির ঘুমো ঘুমো আদরে মুখটা চোখের সামনে ভেসে উঠছে প্রহরের। কোনো এক অজানা কারণে সেই ঘুম আদরে মুখটাকে কাছে থেকে দেখার খুব ইচ্ছে জাগছে প্রহরের, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? এদিকে প্রহরের চিঠিটা দিয়ে ছুটে রুমে এসে বিছানায় মুখ থুবড়ে পড়ে কান্নায় ভেঙে পড়েছে স্নিগ্ধা। এতটা কষ্ট কেন হচ্ছে স্নিগ্ধা নিজেও জানে না। তিথির জন্য নাকি প্রাপ্তির জন্য
কথাগুলো ভাবার ফাঁকে চুলে কারো আলতো হাতের স্পর্শে চমকে উঠল স্নিগ্ধা। কেউ আলতো হাতে স্নিগ্ধার চুলে বিলি কেটে দিয়ে কান্না থামানোর চেষ্টা করায় আরো বেশি কান্না পেল স্নিগ্ধার। কান্নার দমকে কোনো মতে মুখ না তুলে মানুষটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল স্নিগ্ধা। কেন এমন হয় বলো তো? কাউকে ভালোবাসলে কেন দুঃখ পেতে হবে? ভালোবাসার মানুষটার সাথে ভালো থাকার অধিকারটা কি নেই আমাদের? কেন ভাগ্য এক একজনের এক এক রকম পরীক্ষা নেয় ভালোবাসলে? কেন দুটো মানুষ একে অপরকে পাগলের মতো ভালোবাসলেও সেটা বুঝে উঠতে পারে না? বুঝলেও তাকে পেতে কেন ভাগ্য সায় দেয় না? কেন এক একজন কান্নার ছলে নিজের ভালোবাসার অপেক্ষার প্রহর গুনবে? অন্যজন কেন সেটা দেখেও বুঝেও না বুঝার ভান করবে? কেন কেন কেন? আমার অপেক্ষাটা কি তুমি বুঝতে পারছো শ্রী? পারছো না তো? এটাও অনেকটা সেরকম হয়তো। আপনি? তন্ময়ের গলা টের পেতেই প্রায় ছিটকে সরে গেল স্নিগ্ধা। তন্ময় হাত টেনে না ধরলে খাটের কোনায় মাথাটা লেগেছে তো আর একটু হলে। স্নিগ্ধার মুখটা ফ্যাকাশে বর্ণ হয়ে গেছে তন্ময়কে দেখেই। তন্ময় সেটা বুঝতে পেরে ফ্লোরে আর একটু এগিয়ে এসে বসলো স্নিগ্ধার দিকে। স্নিগ্ধার চমকে সরে আসার চেষ্টা করতেই তন্ময় আর এগিয়ে এলো না, আবার সরেও এলো না নিজের জায়গা ছেড়ে। অপলকে স্নিগ্ধার দিকে তাকিয়ে রইল। আমি কি এতটাই অস্পর্শ শ্রী যে আমার ছোঁয়াতেও আজকাল ঘৃণা হয় তোমার? আপনি আমার রুমে কেন? আর কতবার বলবো আপনাকে আমি শ্রী নই, আমি শ্রী নই, আমি শ্রী নই, আমি স্নিগ্ধা, আমি শুধুই স্নিগ্ধা, আর কিচ্ছু না। স্নিগ্ধা ওকে। আপনার কি এখন আর নিজের কেরিয়ার, নিজের বিজনেস, নিজের সেটেলড হওয়া এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই মিস্টার তন্ময়? নাকি সম্পর্কের তো মাঝপথে সেসবও ছেড়ে পালিয়ে বেড়েছেন? আমি আমাদের রিলেশনশিপ থেকে পালিয়ে যাইনি শ্রী। কিচ্ছু না বলে হুট করে চলে যাওয়াটা পালিয়ে যাওয়া নয়। এক দুদিন নয়, পুরো 4টা বছর মিস্টার তন্ময়। না কোনো খোঁজ, না কোনো একটা কল, না মেসেজ। এটা পালিয়ে যাওয়া নয় কি? হয়তো পালিয়ে গেছি, তবে সেটারও একটা কারণ ছিল শ্রী। আমাকে একবার সুযোগ দাও পুরোটা বুঝিয়ে বলার, প্লিজ। কি বুঝিয়ে বলবেন? আপনার প্রাণের বন্ধু বলেছিল কেরিয়ারে মন দিতে, নাকি ভাইয়া বলেছিল আপনাকে দেশ থেকে চলে যেতে, সো কোল্ড সেটেল হতে? প্রহরের কাছে নিজের ভালোবাসার কথাটা শেয়ার করতে গেছিলাম। তোমার আমার প্রেমের কাহিনী শোনাতে গিয়েছিলাম। শোনানো হয়নি শেষ পর্যন্ত। কেন জানো? তোমার ভাই বলেছিল সেটেল না হলে শুধু প্রেমই করা যাবে। কেন ভাই তার বোনকে বিয়ে দেবে না? এমনকি প্রহর ওর প্রাণের বন্ধু হলেও একজন বেকারের হাতে নাকি নিজের বোনকে তুলে দেবে না। একবার ভাবতে পারো আমার মনের অবস্থাটা। কাজকর্ম ছেড়ে যার জন্য স্বপ্নের রাজপ্রসাদ গড়ব তাকেই পাবো না। এটা মেনে নি কী করে ভাই? তাও আবার যার কাছে রাজকন্যার হারটা ধরার অধিকার চাইব আজীবনের জন্য। তার মুখে এসব শোনার পর মাথা একদম ঠিক ছিল না। ভাইয়া কি আমি আপনাকে বলেছি সব ছেড়ে ছুড়ে চলে যেতে? দেশে থাকলে যোগাযোগ রেখে কি সেটেল হওয়া যায় না মিস্টার তন্ময়? যাকে নিয়ে জীবনের বাকি সময়টুকু পার করতে চাই তার জন্য যোগ্য হয়ে তার ভাইয়ের সামনে এসে দাঁড়ানোর যোগ্যটুকু অর্জন করতে গেছিলাম শ্রী, যাতে কম সময়ে নিজেকে যোগ্য করে তুলতে পারি। কাজের ফাঁকে নিজের প্রফেশনাল কোর্স শেষ করেছি। তাতে সময় আরও কিছুটা হলেও কম লেগেছে। 4টা বছর সত্যি কি কম সময় তন্ময়? আসলেই। শ্রী আবার রাগ করছো তুমি? আমি সেটা বলিনি। সবাই বলে আমি নাকি কোনো কিছু নিয়েই ফোকাস নই, লাইফে গোল নেই। তাই আমার লক্ষ্যের কেন্দ্রে তোমাকে রেখেছিলাম, যাতে তোমাকে পেতে। কারো কাছে প্রমাণ করার তো কিচ্ছু ছিল না তন্ময়। আজ হয়তো আপনি অনেক বড় একজন মানুষ হয়ে ফিরেছেন, নামি বিজনেস টাইকুন। মেয়েদের ভাইয়ারা হয়তো লাইন দেবে আপনার কাছে বোনকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু কি বলুন তো, আপনি সফলতা সোনার হরিণের পেছনে ছুটতে গিয়ে অনেকটা এগিয়ে গেছেন। শুধু এগিয়ে যান না, আপনার করা অবহেলাগুলো যে দূরত্বটা তৈরি করেছে সেটা এত বছর দেওয়াল হয়ে দাঁড়িয়েছে আমাদের দুজনের মাঝে। চাইলেও সে দেওয়ালটা ভেঙে ভেদ করা সম্ভব না আমার পক্ষে। আমি ভালোবাসা দিয়ে সব কিছু আগের মতো করে দেব শ্রী। বিলিভ মি প্লিজ। তুমি শুধু আমার আগের স্ত্রী হয়ে যাও প্লিজ। তুমি শুধু আমার আগের স্ত্রী হয়ে যাও প্লিজ। আগে সেই হাসি খুশি ছোট্ট স্নিগ্ধা, যার মুখটা দেখব বলে প্রতিদিন একবার হলেও আন্টির হাতে চা খাওয়ার বাহানা ছুটে আসতাম। প্লিজ শ্রী, আর কখনো দূরে কোথাও যাব না, প্রমিস।
সময় অনেক নিষ্ঠুর জানেন তন্ময়। এক সময় যাকে ছাড়া বাঁচার কথা ভাবতেও মরে যেতে ইচ্ছে করে, সময়ের ব্যবধানে সেই মানুষটার জন্যই অনুভূতিগুলো পাথরের মতো জমে যায়। চাইলেও আগের মতো ভালোবাসা যায় না, আর না ক্ষমা করাও যায় না। কেন জানেন? দায়িত্ব নেওয়ার আগেই যে এড়িয়ে যায়, সে দায়িত্বটা নেওয়ার পরে যে ছেড়ে যাবে না তার গ্যারান্টি কোথায়? শ্রী, আমি মাঝপথে তোমায় ছেড়ে যাব এটা বিশ্বাস করো তুমি? অনেক কিছুই একসময় বিশ্বাস করতাম না, কিন্তু ওই যে বললাম, সময় সত্যি খুবই নিষ্ঠুর। সময়ের সাথে সাথে সব মানিয়ে আর মেনে নিতে শিখে যায় মানুষ। আমিও শিখে নিয়েছি। আর একটা সুযোগ কি দেয়া যায় না শ্রী? শেষবারের মতো জাস্ট সুযোগ। তন্ময়ের প্রশ্নটার জবাব না দিয়ে আবারও বিছানায় মুখ গুজল স্নিগ্ধা, আর পাশেই থতমতো খেয়ে বসে রইল তন্ময়। কি করে এই নরম মনের মেয়েটা এতটা পাথর হয়ে যেতে পারে সেটাই অবাক বিস্ময়ে ভাবছে তন্ময়। আর চোখের সামনে স্নিগ্ধাকে বিছানায় মুখ গুজে কাঁদতে দেখে সব রীতিমতো গুলিয়ে যাচ্ছে তন্ময়। জীবনটা মাঝে মাঝে এতটা কঠিন কেন হয় সেটাই ভেবে পায় না ছেলেটা। অন্যদিকে নির্ঘুম রাতের লিস্টে আরেকটা সংখ্যা যুক্ত হয়েছে নীরবের। বারান্দার দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রুমের বিছানার উপরে ঘুমন্ত রাজকন্যাটিকে দেখতে দেখতে রাতটা কিভাবে কেটে যায় নীরব টেরও পায় না। সেই ঘুমন্তপুরের ঘুমন্ত রাজকন্যাটা কি টের পায়? কে জানে। যদি কখনো জানতে পারে নীরবের এতগুলো বছরের নীরব অনুভূতিগুলো, তাহলে কি হবে ভাবতেই নিজের মনেই শিউরে ওঠে নীরব। এর চেয়ে হয়তো যেমনটা চলছে তেমনটাই চলতে দেয়া ভালো। অন্তত পরিটাকে চোখের সামনে দেখতে পাচ্ছে, এর চেয়ে সুখের আর কিচ্ছু এই জীবনে হয়তো নেই নীরবে, কখনো হয়তো বা হবেও না। গত 2 দিন কিভাবে কেটেছে প্রহর নিজেও জানে না। অন্য দিনগুলোর মতোই সবার সাথে একসাথে বসে ব্রেকফাস্ট করেছে। ঠিক খাওয়া বলে না হয়তো এটাকে, কোনো মতে চিবিয়ে গিলে ফেলা বলা যায় সর্বোচ্চ। ব্রেকফাস্ট টেবিলে সবার পাংশ মুখ দেখে কোনো মতে একটা টোস্ট বা স্যান্ডউইচের একটা কামড় বসিয়ে আর 1 চুমুক জুস গলায় ঢেলেই প্রহর এই 2 দিন অফিসে রওনা দিয়েছে। বাবা মা এমনকি স্নিগ্ধাও একটা টুর শব্দ করেনি দিদি যাওয়ার পর থেকে। প্রহর নিজেও কারোর সাথে তেমন একটা কথা বলে না প্রাপ্তি যাওয়ার পর থেকে। তবু বাবা মা ঠিকই প্রহরের খবর রাখত। আজকাল প্রহর কি খেয়েছে না খেয়েছে তা নিয়ে তাদেরও মাথা ব্যথা নেই। কথাগুলো ভাবতে ভাবতে অফিসে এসেও পৌঁছে যায় কখন মাঝের সময়টুকু টেরই পায় না প্রহর। আজকাল এমন কেন হচ্ছে সেটা ভেবে নিজের উপরেই রীতিমতো রাগ হচ্ছে প্রহরের। যেমন গত 2 রাতের কথাই ধরা যাক, সারা রাত বিছানায় এপাশ ওপাশ করেই কাটিয়েছে প্রহর। কিছু একটা শূন্যতায় সারাটা রাত বুকের মধ্যে একটা ছটফটানি কাজ করেছে প্রহরের, কিন্তু কি সেটা? সামথিং ইজ মিসিং, কিন্তু কি, কার জন্য এত আনচান করছে মনের ভিতরে? কার শূন্যতায় প্রতিটা মুহূর্তে নিজেকে নিঃস্ব মনে হচ্ছে? কার আসার অপেক্ষায় প্রতিটা প্রহর গুনছে আমার এই ক্লান্ত মন? নিজের প্রশ্নগুলোর উত্তরে যে নামটা তোর মন শুনতে চাইছে, সেটা শুনতে তুই নিজে রেডি তো প্রহর? নাকি স্নিগ্ধা দ্বন্দ্বের জালে এতই ফেঁসে গেছিস যে তোর আত্মার কান্নাটাও তোর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? তন্ময়, তুই? নিজের অফিসের চেয়ারে গা এলিয়ে দিয়ে নিজের মনেই বিড়বিড় করছিল প্রহর। হঠাৎ তন্ময়ের কথাটা শুনে চমকে মুখ তুলে তাকিয়ে উঠে বসার চেষ্টা করতেই তন্ময় মিষ্টি করে একটা হাসি দিয়ে প্রহরকে আবার চেয়ারে বসিয়ে দিল। প্রহর থতমত খেয়ে তন্ময়ের মুখের দিকে তাকিয়ে রইল। তন্ময় প্রহরের ভ্যাবা চেকা মুখের দিকে তাকিয়ে আবার হাসলো। আরে প্রহর, উঠছিস কেন? বস বস, তোর তো ভাবার জন্য এখনো অনেকটা সময় লাগবে, তাই না? 2 দিন কোনো ব্যাপার বল? মাসখানেক পার হবে, বছরখানেক পার হবে, তারপর না ভাববি যেটা করেছিলি সেদিন রাত্রে সেটা ঠিক ছিল না। এত রাতে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়াটা যে ভুল ছিল সেটা বোঝার জন্য বছরখানেক সময় তো এনাফ, রাইট প্রহর? তন্ময়, ব্যাপারটা এমন না। তো ব্যাপারটা কেন? ভুল করেছিস এত সহজ কথাটা স্বীকার করে নিতে মিস্টার প্রহর চৌধুরীর ইগো হার্ট হয়েছে। ব্যাপারটা ইগোর না তন্ময়, তুই বুঝবি না। আমি বুঝবো না, ওকে? আসছি রে প্রহর, পরে আসবনি। আরে তন্ময়, তুই আমার কথা কবে থেকে এত সিরিয়াসলি নেওয়া শুরু করেছিস ভাই? এমনিতেই টেনশনের ভিতরে আছি, তার উপরে তুইও এমন শুরু করলে কেমনে কি? হ্যাঁ সেটাই তো, দুনিয়ার সব টেনশন শুধু এদের 2 ভাই বোনের মাথাতে কেন দিলে খোদা? আমাদের মাথাতেও কিছু ভাগ করে দিতে আল্লাহ, তাহলে এদের মাথায় এত অগ্নেয়গিরির অগ্নিশিখা ব্লাস্ট করতো না। আশ্চর্য। বিড়বিড় করে কি বলছিস তন্ময়? কিছু না, বল তোর কিসের টেনশন? মেয়েটাকে এত রাতে রাগের মাথায় বের করে দিয়ে কাজটা ঠিক করিনি একদম। জানি আমি প্রতি মুহূর্তে একটা শূন্যতা কাজ করছে। দিন শেষে
বাসায় ফিরে কারো মুখটা দেখতে না পেয়ে সারাদিনের ক্লান্তিটা আরও যেন চেপে ধরে আষ্টে পৃষ্ঠে। তাহলে ভাবিকে ফিরিয়ে আনছিস না কেন? ওকে যাওয়ার স্বাধীনতা দিয়ে আবার একটা অনিশ্চয়তার মধ্যেই টেনে আনবো? ওয়াও, নাইস থিঙ্কিং, গ্রেট ডিসিশন মিস্টার প্রহর। ওকে, চলি তাহলে। আরে তন্ময়, শোন না ভাই। তন্ময় কিছু না বলে উঠে দাঁড়িয়েছিল চলে যাওয়ার জন্য। এবারে প্রহরের দিকে এগিয়ে এসে টেবিলের দিকে কিছুটা ঝুঁকে এসে প্রহরের চোখে চোখ রাখলো। একেই তো কাপুরুষের মতো নিজের স্ত্রীকে এত রাত্রে বাইরে থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিস, এখন আবার বলছিস ওকে স্বাধীনতা দিয়েছিস। কেন রে, ও নিজে থেকে চলে গেছে? না তো, মেয়েটা দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদছিল যখন আমরা সবাই দরজা খুলে দেওয়ার জন্য ছটফট করছিলাম। তোর বাবা, মা, বোন সবাই ছুটে এসেছিল। ভুলে গেছিস মেয়েটা কখন চলে গেছে জানিস তুই? যখন তুই বলেছিলি তুই ছাড়া আর কেউ ওকে বাসায় ঢোকাতে পারবে না, তখন চলে গেছে মেয়েটা। বুঝতে পেরেছিস তুই? আই এম সরি তন্ময়। সরি বলছিস তুই আমাকে? আমাকে সরি বলে কি হবে? সরি বলতে হলে নিজের বউকে গিয়ে বল যা। একটা কথা বলতো প্রহর, তুই একটা বারের জন্য খবর নিয়েছিলি মেয়েটা সুস্থভাবে পৌঁছেছে কিনা? তন্ময় কিসব বলছিস? মেয়েটা ঠিক আছে কিনা একবার ভেবে দেখেছিস? আল্লাহ না করুক মেয়েটা যদি কিছু হয়ে যায়, নিজেকে কখনো মাফ করতে পারবি তুই প্রহর? অবশ্য মেয়েটা তো জীবনে আসলেই এক বিন্দু পরিমাণ জায়গা নিয়ে থাকলে তুই এই মুহূর্তে এখানে বসে থাকতে পারতিস না। তন্ময় রাগের চোটে প্রহরে টেবিলের উপরে চড়ে একটা ঘুষি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রাগে মাথা ফেটে যাচ্ছে তন্ময়ের। এই দুই ভাই বোনের কাহিনী দেখতে দেখতে রীতিমতো পাগল হয়ে যাচ্ছে তন্ময়। এদের দুটোকে একসাথে সামলাবে কি করে বাকি জীবনটা কে জানে। এদিকে তন্ময় রুম থেকে বেরিয়ে যাওয়ার পরও কিছুক্ষণ থ হয়ে নিচে চেয়ারেই বসেছিল প্রহর। হঠাৎ কিছু একটা ভেবে চমকে উঠে ছুটে রুম থেকে বেরিয়ে গেল প্রহর। ড্রাইভার কোথায় আছে সেসব নিয়ে ভেবে সময় নষ্ট করল না প্রহর। নিজেই কিপার্স থেকে চাবি বের করে নিজেই গাড়িতে স্টার্ট দিল। কিভাবে তিথিদের বাসায় এসেছে প্রহর নিজেও জানে না। গাড়িতে বসে 1 মিনিট দম নিয়ে নিজেকে শান্ত করে ধীর পায়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। একবার কলিং বেল বাজিয়ে ধীর হাতে নামিয়ে দুরু বুকে অপেক্ষা করতে লাগলো পরিচিত মুখটার এসে দরজার ওপাশে দাঁড়ানোর। আরে প্রহর, এসেছো বাবা, ভেতরে আসো। সামনে থেকে মেলি একটা কণ্ঠ শুনে মুখ তুলে তাকাতেই তিথির মাকে দেখতে পেল প্রহর। প্রহর একটু হাসি দিয়ে ওনার পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকে সোফায় এসে বসলো। তিথির মা প্রহরের জন্য মিষ্টি শরবত নিয়ে এসে দেখলো প্রহর ব্যস্ত চোখে এদিক ওদিক তাকাচ্ছে। ভদ্রমহিলা কিছু বুঝতে না পেরে প্রহরের দিকে বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। কিছু খুঁজছো কি বাবা? না মানে আন্টি, তিথিকে একবার ডেকে দিবেন। তিথিকে ডেকে দিব মানে? ওই মেয়ে তিথি এখানে এসছে? কই না তো। হোয়াট? তিথি আসেনি? ও পরশু রাতে মানে? আমার মেয়েটা পরশু রাত থেকে নিখোঁজ আর আমরা ওর বাড়ির লোকেরাই জানি না। আসলে আন্টি। কিসের আসলে নকলে করছো? কি করেছো আমাদের মেয়েটার সাথে? মেয়েটাকে বেমালুম গায়েব করে দিয়ে এখন এসছো ওকে ডেকে দিন না বলতে? বড়লোক বলে কি আইন আদালত সব কিনে রেখেছো? মেয়েকে যদি পাওয়া না যায় তাহলে আজীবন তোমাকে জেলে পচিয়ে মারবো, মিলিয়ে নিও আমার কথা। প্রহর কি বলবে বুঝে উঠতে পারছে না। হ্যাঁ তো তিথি এখানে আসেনি শুনে এবারে প্রহরের ভয় করতে শুরু করেছে। তারপর এই ভদ্রমহিলা যেভাবে কানের পোকাগুলোকে নাড়িয়ে দিচ্ছে তাতে একটু পরেই পুরো এলাকার মানুষ না এসে গণ ধোলাই দেয়। এই ভয়টাও পাচ্ছে এবারে বেচারা। এত চেঁচামেচি কিসের? এই বাড়িতে দুদন্ত শান্তিতে রেস্ট করার সুযোগও নেই নাকি? চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে কিছুটা বিরক্ত হয়ে গটগট করে বিড়বিড় করতে করতে যে লোকটা বেরিয়ে এসেছে সে লোকটা তিথির বাবা। হুট করে লোকটাকে দেখে প্রহরের মনে হলো লোকটা প্রহরকে দেখে কিছুটা ভরকে গেছে। প্রহর কি বলবে ভেবে ওঠার আগেই তিথির মা লোকটা দিকে ছুটে গিয়ে কাঁদো কাঁদো গলায় বাচ্চাদের মতো অভিযোগ করতে লাগলেন। ব্যাপারটা সিরিয়াস হওয়া সত্ত্বেও কেন জানি না পুরো ঘটনাটা প্রহরের কাছে কিছুটা নারকীয় মনে হচ্ছে। সেদিন যে ভদ্রমহিলা এত আদর করে প্রহরকে আপ্যায়ন করলেন তার হঠাৎ এমন কুটিল রূপ প্রহরের হজম হচ্ছে না। কুটিলই বটে, মেয়ের খোঁজ নেই জানার পরেও কোন দুঃখের ছিটা ফোটা কি মহিলার চোখে মুখে ফুটে উঠেছে? কই, প্রহরের তো তেমনটা মনে হচ্ছে না। এটা কি প্রহরের দেখার ভুল নাকি আসলেই কোনো রহস্য আছে? ওগো শুনছো, ওরা আমার মেয়েটাকে মনে হয় মেরে ফেলেছে গো। কত আদর করে মানুষ করেছি আমার তিথিকে, আর ওরা একটা সপ্তাহ যেতে না যেতেই মেয়েটাকে কি করেছে কে জানে। তুমি থানায় কল করো এক্ষুনি, তোমার ওই অফিসার বন্ধুকে কল করো, নয়তো পরে পালিয়ে যাবে। আমি বলছি তোমাকে এখনই। আশ্চর্য, তিথিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? ও আপনাদের এখানে না এলে হয়তো কোনো ফ্রেন্ডের বাসায় গেছে বা কোনো রিলেটিভের বাসায়। আপনারা কোনো খোঁজ খবর না নিয়েই সোজা পুলিশে খবর করতে চাইছেন? এই ছেলে, একটাও কথা বলবে না তুমি।
আমাদের মেয়েটাকে খুন করে পার পেয়ে যাবে ভেবেছো? তোমাকে আর তোমার বাবা মা আর বোনকে সবাইকে দেখে নিব আমি। এই, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? পুলিশকে খবর দাও না। ওদের সবাইকে কোমরে দড়ি দিয়ে হিড়হিড় করে টানতে টানতে জেলে নিয়ে যেতে না দেখা পর্যন্ত আমার শান্তি হবে না। আমার এত আদরের মেয়েটা। জাস্ট ইম্পসিবল একটা ফ্যামিলি। আপনাদের কোনো হেল্পই লাগবে না আমার। আমি তিথি কোথায় আছে খুঁজে বের করব। থ্যাঙ্কস অ্যান্ড সরি আপনাদেরকে বিরক্ত করার জন্য। এই ছেলে, তুমি যাবে না, যাবে না বলে দিচ্ছি। ভদ্রমহিলা পেছন থেকে আরো কি কি বলছে সেসব শোনার চেষ্টাও করলো না প্রহর। প্রহরের মাথায় একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে, তিথি কোথায়? মেয়েটার কোনো বিপদ আপদ হলো না তো? তিথিদের বাসা থেকে কি করে বাড়িতে ফিরেছি সেই বিষয়ে বিন্দুমাত্র ধারণা প্রহরের নিজেরই নেই। 2 দিন হতে চলল তিথি বাসায় আসেনি এখনো। কথাটা শোনার সাথে সাথেই যে নামটা প্রহরের প্রথমে মনে হলো সেটা স্নিগ্ধার। তিথি কোথায় গেছে, স্নিগ্ধা ঠিক কি জানে, কি বলতে চায়, তার কিছুই জানে না প্রহর। শুধু জানে তিথির হদিস যদি প্রহরকে কেউ দিতে পারে তবে সেটা স্নিগ্ধা ছাড়া আর কেউ নয়। তাই বাড়িতে ফিরে বিধ্বস্ত মুখে হন্তদন্ত হয়ে স্নিগ্ধা রুমে এসে দাঁড়াতেই স্নিগ্ধা যতটা না অবাক হলো তার চেয়ে বেশি হয়তো ভয়ও পেল। প্রহরের উপরে রাগ করে কথা বলবে না ঠিক করে রাখলেও ভাইয়ের এমন বেহাল চেহারা থেকে স্নিগ্ধা ঠিকই ছুটে এলো। ভাইয়া, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন? অ্যাক্সিডেন্ট করছিস কোনো? কোথায় লেগেছে বল? কতবার বলি একটু সাবধানে গাড়ি চালাবি, তুই কোনো কথাই তো শুনিস না আমার। আর তোকে না বলেছি ড্রাইভারকে নিয়ে যাবি সব সময়, তবু কেন? তিথি বাড়িতে যায়নি স্নিগ্ধা, ও কোথায় জানলে বলো না প্লিজ। এক নিঃশ্বাসে কথাগুলো বলতে বলতে প্রহরের কথাটা শুনে থেমে গেল স্নিগ্ধা। প্রহর তিথির খোঁজে গেছে, তিথিকে ফিরিয়ে আনতে চায় জেনে খুশি হবে নাকি তিথি কোথায় আছে সেটা নিয়ে টেনশন করবে সেটা বুঝতে না পেরে প্রহরের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কি কারণে কে জানে হুট করে প্রহরের উপরে প্রচন্ড রাগ হলো স্নিগ্ধার। একবার অপমান করে তাড়িয়ে দিবে, আবার ফিরিয়ে আনতে চায় প্রহর তিথিকে। আবার তাড়িয়ে দেওয়ার জন্য কথাটা মাথায় আসতেই স্নিগ্ধা প্রহরের সামনে থেকে সরে গিয়ে নিচের পড়ার টেবিলে বসে বইয়ের পাতা উল্টাতে লাগলো। প্রহর পুরো বোকার মতো কয়েক মিনিট স্নিগ্ধার কাজকর্ম দেখে কিছুটা পরাজিত সৈনিকের মতো স্নিগ্ধার সামনে এসে দাঁড়ালো। স্নিগ্ধা একবার মুখ তুলে প্রহরের দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। তোকে খুব ক্লান্ত দেখাচ্ছে ভাইয়া, রুমে যা, ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দে, দেখবি একদম ফুরফুরে লাগছে। তোর কাছে হেলথ অ্যাডভাইস চাইনি আমি, আমার কথাটা একবার শোন লক্ষ্মী বোন আমার। তিথি কোথায় গেছে আমাকে একবার বল শুধু, প্লিজ। ভাবি কোথায় জেনে তুই কি করবি? নিজে তাড়িয়ে দিয়ে আবার নিজে সরি বলে ফিরিয়ে আনবি? তুই মিস্টার প্রহর চৌধুরী, দ্য গ্রেট বিজনেসম্যান মিস্টার প্রহর চৌধুরী দিনকাল কি এতটাই খারাপ যাচ্ছে যে মানুষকে সরি বলতে হচ্ছে? এটা কেমন বিজনেস আইডিওলজি ভাইয়া, একটু বুঝিয়ে বলতো না। মানে ভাবছি আর কয় বছর পর তো আমিও টুকটাক অফিসে যাব, তখন কাজে লাগবে আর কি। দেখ স্নিগ্ধা, আমি মানছি ভুল করেছি, তার জন্য আমি সত্যি ভীষণ লজ্জিত। আমার ওভাবে রিয়েক্ট করা উচিত হয়নি, মাথা ঠিক ছিল না একদম। তোর মেজাজ খারাপ ছিল বলে নিজের বউকে বাড়ি থেকে বের করে দিলি ওই ড্রেস আবে। তোর ধারণা আছে মেয়েটার সাথে কি ঘটতে পারে রাস্তায়? দেশটা কি রসে তুলে গেছে, তোর ধারণা নেই? আই এম সরি স্নিগ্ধা, জাস্ট একবার বল তিথি কোথায় আছে। ও যা চাইবে তাই হবে এবার, প্রমিস। ভাবি কোথায় আছে আমি জানি না ভাইয়া, জানলেও অন্তত তোমাকে বলতাম না ভাইয়া। আবার যদি তোমার মনে হয় ভাবি তোমার প্রাপ্তির জায়গা নিচ্ছে, তাহলে আবারও সেই মাঝরাতের মতো ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেবে। প্লিজ স্নিগ্ধা, আমি ভুল করেছি, অন্যায় করেছি মানছি। তুই শুধু একবার বলো কোথায় আছে, তোর পায়ে পড়ছি। ছি ছি ভাইয়া, কি সব বলছিস? ভাবি কোথায় আমি সত্যি জানি না, বিশ্বাস কর। স্নিগ্ধা প্লিজ। ভাবি কোথায় আছে সেটা হয়তো তোর প্রাপ্তি ভালো জানতে পারে। প্রাপ্তি? প্রাপ্তি? প্রাপ্তি কি করে? ভাবিকে যেদিন দূর দূর করে তাড়িয়ে দিলে সেই দিনই তোকে প্রাপ্তি আপুর চিঠিটা দিয়েছিলাম, পড়িসনি নিশ্চয়ই? আসলে স্নিগ্ধা, পড়িসনি তো তাই না? জানি তো আমি ভাবিকে নিয়ে যে তোর কোনো মাথা ব্যথা নেই, সেটা আবার তুই প্রমাণ করলি। স্নিগ্ধা তুই যা তো ভাইয়া, আমি পড়বো এখন, তোর সাথে বক বক করার সময় নেই আমার, যা না প্লিজ। ওকে পড় তুই। স্নিগ্ধার কথায় প্রাপ্তির চিঠির কথাটা মনে পড়তে নিচে রুমের দিকেই ছুটল প্রহর। বিছানার ফ্লোর, সোফা, কাবার্ড সব তন্ন তন্ন করে খুঁজেও চিঠি না পেয়ে রীতিমতো পাগলের মতো দশা হলো প্রহরের। কোথায় গেল কাগজটা চিন্তা করে নিচের উপরই রাগ উঠে গেল প্রহরের। কেন যে কাগজটা সেদিন বেখেয়ালে ফেলে দিয়েছে, আসলে কি কোথাও ভুলে ফেলে দিয়েছে ডাস্টবিনটায়? কথাটা খেয়াল হতেই রুমের কোনায় রাখা প্রায় খালি ডাস্টবিনটা ফ্লোরে উপর করে ঢেলে দিল প্রহর। টুকটাক টিস্যু পেপার আর রাফ পেপার ছাড়া কিছুই পেল না সেখানে।
রাগে দুঃখে ফ্লোরে সজোরে ঘুষি বসে আরেকবার ব্যথায় কুকিয়ে উঠল প্রহর। নিজের ওপরে রাখ, ফ্লোরের ওপর ঝাড়লেই কি চিঠিটা পেয়ে যাবি? স্নিগ্ধা, তুই কিছু কিছু বলবি? এই চিঠিটা খুঁজছিস নাকি পুরো রুমের হাল বেহাল করে? চিঠি? চিঠি? এই চিঠি তুই কোথায় পেলি? যেভাবে বিছানার উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিলি তাতে এই প্রশ্নটা কি তোর মুখে সাজে ভাইয়া? আসলে তখন চিঠি পড়তে ইচ্ছে করেনি, আর খেয়াল ছিল না পরে। আশা করি এবারে চিঠিটা পুরো পড়ার ধৈর্য আর ইচ্ছে দুটোই হবে তোর। কি বলিস ভাইয়া? তুই পড়, আমি গেলাম। স্নিগ্ধা এগিয়ে এসে প্রহরের হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যেতেই প্রহর তড়িঘড়ি করে চিঠিটা খুলল। প্রহর, এভাবে হুট করে চলে যেতে হবে একদম ভাবতে পারিনি জানো। তোমার কাছ থেকে এই সুন্দর পৃথিবীটা ছেড়ে, যেখানে তোমার আমার সংসারের গোল্ডেন জুবলি বছর উদযাপন করব বলে স্বপ্ন সাজিয়েছিলাম দু চোখ জুড়ে, সেই রঙিন দুনিয়াটা ছেড়ে এভাবে হুট করে চলে যেতে হবে ভাবিনি। এই একদম চেয়েছিলাম কলেজ লাইফ থেকে তোমাকে যত জ্বালিয়েছি সেটা নিয়ে ছোটোখাটো একটা ডায়েরি করে ফেলবো। আজ থেকে বহু বছর পর যখন বুড়ো বুড়ি হব, নাতি নাতনিদের সেই সমস্ত গল্প শোনাবো। স্মৃতি যখন লোপ পাবে, বুড়ো হতে হতে সন্তানেরা সেসব গল্প পড়ে শোনাবে তোমাকে আমাকে। ভেবেছিলাম সেই সময়টা অবাক বিস্ময়ের একে অন্যের দিকে তাকিয়ে ভাববো, আসলেই কি এতটা পাগল ছিলাম তোমার জন্য আমি? এতটাই পাগল ছিলাম যে আমার ভালোবাসা তোমাকে ছুঁয়ে দিয়েছিল, তোমার হৃদয় স্পর্শ করেছিল একটা সময়। কেন এমন হলো বলো তো? তোমাকে ভালোবাসার দিনটা থেকে আর তো কিছুই চাইনি উপরওয়ালার কাছে। আমার প্রতিটা মোনাজাতে, প্রতিটা প্রার্থনাতে শুধু তোমাকে নিজের জন্য চেয়েছিলাম। কোনো কিছু কি ভুল ছিল সে সমস্ত প্রার্থনায়? কোনো ঘাটতি, কোনো অপূর্ণতা? নইলে কেন এভাবে এত বিশাল অপ্রাপ্তি নিয়ে আমাকে চলে যেতে হবে? এটাই কি বিধির বিধান নাকি ভাগ্যের পরিহাস? আচ্ছা, অসুখটা আরো কদিন পরে ধরা পড়তে পারলো না? আরো 2-1 মাস পরে জানতে পারতাম যদি, কি এমন ক্ষতি হতো বলতে পারো? তুমি যদিও বলেছো যে অসুখই হোক, যতটুকু সময় থাকুক আমার হাতে, তাতে তোমার ভালোবাসাটা কমবে না, আর না তোমার সিদ্ধান্ত বদলাবে। আমি জানি আই লাভ মি সো মাচ, কিন্তু জানো আমি বড্ড বেশি ভালোবাসি তোমায়। আর ভালোবাসি বলেই এই অনিশ্চিত জীবনটাই তোমার জড়াতে চাই না। অনিশ্চিতই বটে, হয়তো 3টে মাস সময় বা 3 দিন। কি অদ্ভুত না? কি এক আজব দোটানার মাঝখানে আটকে গেছি জানো। যে কটা দিন বেঁচে আছি তোমার সাথে থাকার লোভটা সামলাতে কষ্ট হচ্ছে দিন দিন। আবার অল্প কটা দিনের জন্য আর মায়ের বাঁধনে আটকাতেও বিবেকে বাড়ছে। আমি চলে গেলে কতটা কষ্ট পাবে সেটা তো এই 2 দিনেই বুঝে গেছি। ঠিক 2 দিনে বুঝেছি বললে হয়তো মিথ্যেই বলা হবে জানো। তোমাকে তো বহু বছর চিনি আমি। প্রিয় জিনিসটা আগলে রাখতে যে তোমার তুলনা হয় না, সেটা আর কেউ না জানুক আমি জানি তো। সেই তুমি যখন জানবে তোমার ভালোবাসাটাই তোমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে চিরতরে, তুমি সেটা মানবে কি করে? প্রতিদিন প্রতিটা মুহূর্ত তোমার ভেঙে পড়া, হেরে যাওয়া মুখটা আমাকে এই মরণ বেদিটার চেয়েও বেশি যন্ত্রণা দিচ্ছে প্রহর। জানো, সেদিন একটা অনাথ আশ্রমে ফান্ড দিতে গিয়েছিলাম না, সেদিনই জানতে পেরেছিলাম রোগটার কথা। ধীরে ধীরে মরছি আমি, আর এমনটা ভাবে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে যে সেটা ঠেকানোর ক্ষমতা না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো ডাক্তারের কাছেই নেই। প্রথমে ভাবলাম হয়তো ডাক্তার আঙ্কেল মজা করছেন আমার সাথে, পরে রিপোর্টগুলো দেখে আর কিছু বুঝতে বাকি রইল না আমার। ভাবছে এতগুলো দিন জেনেও চুপ করেছিলাম কেন? খুব বেশি স্বার্থপর হতে ইচ্ছে হয়েছিল জানো। ভেবেছিলাম কাউকে কিচ্ছু বলবো না, চুপচাপ তোমার বউ হয়ে কটা দিন পার করে দিব, তারপর যা হবার হবে। কিন্তু এতটা স্বার্থপর হতে পারলাম না। হাজার হোক, নিজের ভালোবাসার মানুষকে কষ্ট কি করে দিব বলো? তাকে কি করে তিলে তিলে মরতে দেখবো? জানো, দুষ্টুমি করে তোমাকে বলতাম আমি মরে গেলে কি করবে, সেই কথাটা হয়তো সত্যি হতে চলেছে এবার। জানো, সেদিন তুমি যখন বললে আমি মরে গেলে তুমি বিয়ে করবে, কথাটা শুনে কতটা কষ্ট লেগেছিল আমার। জানি দুষ্টুমি করে আমাকে রাগাতেই তুমি বলেছিলে কথাটা, তবু কষ্ট হয়েছিল ভীষণ, কান্না পাচ্ছিল প্রচণ্ড। পরেই যখন তুমি বুকে জড়িয়ে নিয়ে বললে বাসরাতে সবটা উসুল করে নিবে, তখন আমার মরেই যেতে ইচ্ছে করছিল। এত ছোট জীবনে এত স্বপ্ন কেন এঁকে দিয়েছিল আল্লাহ জানে। ইচ্ছে যদি পূরণই না করে তবে ইচ্ছেগুলো কেন মনে দিয়েছিলেন তিনি? তামাশা করবেন বলে? জানো, তুমি যখন বললে আমি তো বিয়ে করছি না, যেন অত্যন্ত পাত্রী দেখি তোমার জন্য, তখনই সিদ্ধান্ত নিয়েছি তোমার জীবনে আসি না আসি তোমার জন্য পারফেক্ট কাউকে ঠিক করে যাব যাওয়ার আগে। বেশি ভাবতেও হলো না। তিথি মেয়েটাকে তুমি চেনো না ঠিকই, অথচ তুমি যেমন চাও ঠিক তেমনই মিষ্টি একটা মেয়ে তিথি। রাগ করো না,
রাগ করো আর যাই করো, অত্যন্ত আমি চলে যাওয়ার পর আমার শেষ ইচ্ছে ভেবে হলেও তিথিকে বিয়ে করো প্লিজ। এতটুকু আগেই পড়েছিল প্রহর, এর পরের অংশ আর পড়া হয়ে ওঠেনি। প্রাপ্তির হসপিটাল থেকে হুট করে কাউকে কিচ্ছু না বলে চলে যাওয়ায় এত রাগ হয়েছিল প্রহরের যে প্রহর তখনই বাবাকে ডেকে বলে যে করেই হোক এই তিথিকেই সে বিয়ে করবে। 8 বছরের ভালোবাসা ঋণ সে চুকিয়ে দেবে প্রাপ্তির শেষ ইচ্ছাটা পূরণ করে। রাগের মাথায় আগে পিছে না ভেবে প্রাপ্তির পুরো চিঠিটা না পড়ে সেলফ চেদের বসে সিদ্ধান্তটা নিয়েছিল প্রহর। আজ আবার সে ঘুরে ফিরে প্রাপ্তির কাছেই ফিরতে হবে, সেটা হয়তো প্রহর স্বপ্নেও ভাবতে পারেনি। চিঠিটা হাতে আঁকড়ে ধরে একটা দীর্ঘ শ্বাস ফেলে কথাগুলো ভাবছে প্রহর। চিঠির আরো কিছু লেখা এখনো পড়া বাকি, সেখানে তিথির ব্যাপারে কোনো কথা আছে কিনা জানে না প্রহর। যদি না থাকে তাহলে মেয়েটাকে কোথায় খুঁজবে সেটা ভেবে ভয় করছে প্রহরের। একটা বিশাল পাথর যেন বুকে চেপে বসে আছে প্রহরের। তিথির কোনো খোঁজ না পাওয়া পর্যন্ত সেটা নামবে বলে মনে হয় না। দেখা যাক সামনে কি হয়, তিথির জন্য কতটুকু রাস্তা পাড়ি দিতে হয় প্রহরকে দেখা যাক। তুমি সেদিন যখন বললে এমন কাউকে তোমার জন্য খুঁজে বের করতে যে তোমাকে আমার মতন ভালোবাসবে, অথচ এই পৃথিবীতে আমার চেয়ে বেশি বা আমার মতন কেউ তোমাকে ভালোবাসতো, এটা তুমি বিশ্বাসই করো না, তাই না? তাই জন্য এমন কথা বলে আমাকে ঘাবড়ে দিতে চাইছিলে, তাই না? আর কি কি যেন বলেছিলে মনে আছে তোমার? এমন একজনকে খুঁজতাম তোমার জন্য যে কিনা একদমই আমার মতন হবে। আমাকে তো তুমি খুব সহজেই বুঝতে পারো, আমার রাগ, আমার জেদ, পাগলামি, ছেলে মানুষই সব তুমি আগে থেকেই বুঝে যাও। এমন হলে তোমার চলবে না একদমই। আমার মতোই তোমাকে ভালোবাসতে হবে, অথচ জোর খাটানো যাবে না, আর না অধিকার ফলানো যাবে। তাকে ঘিরে যেন একটা রহস্যের দেয়াল থাকবে সবসময় তোমার মনে। মানুষটা তোমার খুব কাছে থেকেও থাকবে বহু দূরে, রহস্যের মায়াজালে জড়িয়ে থাকবে সেই মানুষটার অস্তিত্ব। হ্যাঁ প্রহর, আমি এমনই একজনকে খুঁজে পেয়েছি তোমার জন্য, সে আর কেউ নয়, তিথি। সেদিন অনাথ আশ্রমে আমি যখন সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলাম, সেদিন যে অচেনা মেয়েটা কোনো স্বার্থ ছাড়া, সম্পর্ক ছাড়াই আমাকে সাহায্য করেছিল, সেই হলো তিথি। মনে আছে তোমার সেদিনের তাহমিনার কথা? সেদিনের সেই তাহমিনাই হলো আমাদের আজকের তিথি। বুঝলে না তো? ভাবছো অনাথ আশ্রমে পরিচিত হওয়া মেয়েটা তোমার অফিসে কি করে এলো? নাকি ভাবছো তাহমিনা থেকে তিথি হলো কি করে? আশ্রমে কারোর সাথে তখন আমার কোনো কথাই হয়নি, এর মধ্যেই সেন্সলেস হয়ে গিয়েছিলাম। কেউ এগিয়ে এসে বেঁচে আছে কিনা সেটুকু চেক করার সাহস করছিল না, অথচ এই মেয়েটা ছুটে এসে চোখে মুখে পানির ছিটে দেওয়ার জ্ঞান ফিরে আসে আমার। চোখ মেলে মেয়েটার মুখ দেখে মনে হয়েছিল হয়তো ওর নিজের কেউ অসুস্থ হয়ে গেছে বুঝি। তিথি ভাইয়াকে খবর, যাই হোক, চলে আসার আগে তিথিকে ভাইয়া বেশ কিছু টাকার অফার করে। মেয়েটা রাজি হয়নি জানো, শুধু বলেছিল একটা চাকরি যদি ওকে সন্ধান দিতে পারি তাহলে ওর অনেক উপকার হবে। তোমার অফিসে আমি ওকে পাঠিয়েছিলাম জানো, ভেবেছিলাম এত বড় অফিস, তোমাদের একটা না একটা চাকরি তো মেয়েটা পেয়েই যাবে। কিন্তু সেদিন তোমার গল্পের নায়িকা তাহমিনা খালি হাতে ফিরে গেলে আমি খালি হাতে ফিরিনি প্রহর। তোমাকে আমার অসুখটার কথা বলতেই অফিসে গেছিলাম, বিশ্বাস করো, কিন্তু সাহস হয়নি। তোমার দুষ্টুমিতে কেবিন থেকে পালিয়ে আসার সময় দেখলাম তিথিও বের হচ্ছে অফিস থেকে। কতটা অসহায় হলে একটা মানুষ 2-3 ঘন্টা একটা ইন্টারভিউয়ের নিজের ডাকের বসে থাকে, ভাবতে পারছো প্রহর? অফিস থেকে বেরিয়ে আমি তিথির সাথেই আবার ওদের আশ্রমটাতে যাই। মানুষ যে এতটা নির্দয় হতে পারে সেটা তিথির সম্পর্কে না জানলে হয়তো বিশ্বাসও করতাম না কখনো। কথাগুলো শুনে তুমিও বিশ্বাস করবে কিনা জানি না। জানো, তিথির ব্যাপারে খোঁজ নিয়েছি ওর অনাথ আশ্রমে। 5-5.5 বছর বয়সে মেয়েটাকে অনাথ আশ্রমে ছেড়ে যায় ওর বাবা, ওর নিজের বাবা। মাসে মাসে আশ্রমে ওর ভরণ পোষণের জন্য টাকা পাঠানোর সাথে একটা শর্ত জুড়ে দেয় লোকটা। কি জানো, তিথিকে কেউ দত্তক নিতে পারবে না, এমনকি মেয়েটার বিয়ের ব্যাপারেও যাবতীয় সিদ্ধান্ত নেবে ওর পরিবার। পরিবার মানে হলো ওর সেই বাবা যে নিজের সন্তানকে অনাথ আশ্রমে ফেলে গেছে, আর একজন সৎ মা, 2 ভাই বোন। কি অদ্ভুত না? নিজেরা ঝাঁটাপেটা করেও রাখতে পারবে না, আবার অন্য কাউকে মেয়েটাকে আদর করে বুকে তুলেও রাখতে দিবে না। কেন? কি এমন দোষ করেছিল সেদিনে সেই ছোট্ট বাচ্চাটা? ওর দোষ কি শুধু ওর মা মারা গেছে সেটা, নাকি এমন কুলাঙ্গার বাবা ঐশ্বরে জন্মেছে যে মানুষ নামেরও অধম? অথচ এত কিছুর পরেও কি হাসি খুশি মেয়েটা জানো। অনার্সটা শেষ করেই একটা চাকরি জোগাড় করার চেষ্টা করছে। কেন জানো? যাতে আশ্রমের অন্য বাচ্চাগুলোর মুখে দুবেলা খাবার তুলে দিতে পারে।
নিজের কষ্টগুলো যেন মেয়েটাকে ছুঁতেও পারে না। সামনে কাউকে কষ্ট পেতে দেখলে উল্টো মেয়েটার চোখে পানি এসে যায়। তোমার জন্য এমনই একজন মানুষ, এমনই একজন জীবন সঙ্গে চেয়েছি আমি প্রহর। অন্তত মরার পরেও যেন শান্তিতে থাকতে পারি, এটা ভেবে যে কেউ একজন আছে যে তোমার খেয়াল আমার চেয়েও ভালো রাখতে পারবে। তাই আর দেরি করিনি একদমই। আশ্রমের একজনকে তিথির বাবার সাথে কথা বলিয়েছি তিথির আর তোমার বিয়ের ব্যাপারে। লোভী মানুষদেরকে কোনো তোপ দিয়ে বশ করতে হয়নি, তিনি বেশ ভালো করেই জানেন। তুমি হয়তো ভাবছো আমি এত শিওর কি যে তুমি তিথিকে বিয়ে করবে, তাই তো? আমি জানি তুমি আমার কথা ফেলবে না, হয়তো রাগ করে চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিবে, অথচ পুরোটা না পড়েই দলা মোচড়া করে ডাস্টবিনে ছুড়বে। তবু আমি জানি তুমি তিথিকেই বিয়ে করবে, আর কারোর জন্য না হোক আমার জন্য করবে। তাই বিয়েটা হওয়া নিয়ে আমি প্রায় নিশ্চিত বলা যায়। শুধু আর একটা অনুরোধ তোমার কাছে প্রহর, আমার রাগটা ওকে দেখিয়ে কষ্ট দিও না। আজীবন হাজার লাঞ্ছনা গঞ্জনা একটা মেয়ে হজম করতে পারলেও নিজের সবচেয়ে আপন মানুষটার দিয়ে প্রত্যেকটা কষ্ট শতগুণ বেশি মনে হয়। মাঝে মাঝে মেয়েটাকে নিয়ে শ্বশুর বাড়িতে যেতে পারো, আশ্রমটাতেও যেও প্রহর। মেয়েটার নিজের দুনিয়া বলতে এই আশ্রমটা ছাড়া আর কোনো জায়গায় হয়তো নেই। আর এমন অমানুষ বাবা মায়ের চেয়ে আশ্রমের অনাথ বাচ্চাগুলো আর সেখানকার মানুষগুলো হাজার গুণ ভালো, নিশ্চয় মেয়েটার জন্য। ভালো থেকো প্রহর, সবাইকে নিয়ে ভালো থেকো। আমি আর কদিন আছি জানি না, তবে যেখানেই থাকি না কেন সবসময় তোমার সুখেই প্রার্থনা করব। সবসময় দোয়া করো এই দুনিয়ায় না হোক, অন্য কোনো দুনিয়ায় যেন তোমাকে পাওয়ার আমার অপেক্ষাটার অবসান হয়। হাজার বছর পর হলেও যেন তুমি আসবে বলে করা অপেক্ষার প্রতীক্ষার পুরস্কার আমি তোমাকেই পাই, এই দোয়াটা করো। ভালো থেকো প্রহর। ইতি অপ্রাপ্তিতে তোমার প্রাপ্তি। প্রাপ্তির পুরো চিঠিটা পড়া হলে প্রহরের কাছে সবটা আরো এলোমেলো লাগছে। বোবাতে দিন তিথিকে নিয়ে বাড়িতে যাওয়ার পর তিথির কথাগুলো যেমন এলোমেলো লাগছিল প্রহরের কাছে, ততটা এলোমেলো না হলেও বেশ খোলাটে লাগছে প্রহরের এখনো। যে মানুষগুলো ওই দিন এত আন্তরিকতা দিয়ে প্রহরের খাতির যত্ন করলো, সারাদিন বন্ধুর মতো আড্ডা দিয়েও আজ সকালে হুট করে তাদের কুটিল রূপটা দেখে রীতিমতো বোকা বনে গিয়েছিল প্রহর। আর এখন তিথি নিজের পরিবার তিথিকে অনাথ আশ্রমে রেখে এসেছে, জেনে কি করবে বুঝতে পারছে না। সব চিন্তাগুলো মাথা থেকে ছেড়ে ফেলে তিথি কোথায় আছে সেটা নিয়েই চিন্তা করার চেষ্টা করলো প্রহর। তিথি নিজের বাড়িতে যায়নি, তার মানে নিশ্চয়ই অনাথ আশ্রমেই গেছে মেয়েটা। কথাটা খেয়াল হতেই প্রহর এতক্ষণে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে নিজের মোবাইলটা বের করে কাউকে একটা কল করলো। তিথির অনাথ আশ্রমটা কোথায় প্রহর জানে না ঠিকই, কিন্তু কে জানে সেটা প্রহর ভালো করেই জানে। কলটা কয়েকবার বাজার পর ওপাশ থেকে কলটা রিসিভ হতেই প্রহর যেন হাঁপ ছেড়ে বাঁচল। কোনো মতে প্রায় এক নিঃশ্বাসে কথা বলা শুরু করলো প্রহর। ফারহান ভাই, একটা দরকারে আপনাকে কল করলাম। প্রাপ্তি গত মাসে কোনো একটা অনাথ আশ্রমে ফান্ড করেছিল, আশ্রমটা কোথায় একটু বলতে পারেন? প্রহর, হঠাৎ ওই আশ্রমের খোঁজ করছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? কি ধরনের হেল্প লাগবে আমাকে বলো, আমি যেভাবে পারি তোমাকে সাহায্য করব। ডোন্ট ওয়ারি, ইউ ক্যান শেয়ার উইথ মি। আরে না না ভাইয়া, তেমন কিছু না। আমার একটু দরকার ছিল, আপনি আমাকে আশ্রমটার অ্যাড্রেস দিতে পারবেন? ওয়েট, আমি টেক্সট করছি তোমাকে। ওকে ভাইয়া, আপনাকে বিরক্ত করলাম ভাইয়া, সরি। আরে না ভাই, তোমাকে কোনো কাজে হেল্প করতে পারলে আমার অপরাধ বোধটা কিছুটা হলেও কমবে। প্রাপ্তি এভাবে সবাইকে বোকা বানিয়ে চলে যাবে আমার ভাবনারও বাইরে। আর সবচেয়ে বেশি তোমাকে কষ্ট দিয়ে গেছে সেটা আমি জানি। সত্যি ভীষণ লজ্জিত আমি প্রহর। ও নিজে যা বুঝেছে তাই করেছে, আপনি এর জন্য সরি বলছেন কেন? প্রাপ্তি তোমার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি? না ভাইয়া, করলে হয়তো আমার চেয়ে খুশি আর কেউ হতো না। কিন্তু ও কোথায় আছে, কেমন আছে? তোমার বিয়েতেও আসতে পারিনি ভাই, সরি। হাজার হোক প্রাপ্তি তো আমার ছোট বোন, ওকে খুঁজছি আজও। নিজের গাফিলতির জন্য মেয়েটা বোকার মতো কোথায় চলে গেছে। সরি এগেন প্রহর। আরে ভাইয়া বাদ দিন, ওকে খুঁজে পাই আগে, তারপর ওর এমন বোকামির শাস্তি দেয়া হবে। ওকে প্রহর, তুমি হয়তো কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ করছিলে। ক্যারি অন। আমারও একটা মিটিং আছে, একদিন ওয়াইফকে নিয়ে বাসায় এসো। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে বাই প্রহর, দেখা হচ্ছে তাহলে। আর অ্যাড্রেসটা টেক্সট করেছি তোমাকে। ওকে বাই ভাইয়া। প্রহর কলটা কাটার সাথে সাথেই টুম করে একটা মেসেজ এলো প্রহরের মোবাইলে। মেসেজটা ওপেন করতে গিয়ে প্রহর খেয়াল করলো নাম্বারে কথা বলার মাঝেই 3টা কল এসেছে।
কে কল করেছে সেটা দেখার বিন্দুমাত্র ইচ্ছে বা আগ্রহ হলো না প্রহরের। প্রহর ফারহানের মেসেজটা ওপেন করতে করতে রুম থেকে বেরিয়ে নিচের গাড়ির দিকে পা বাড়ালো। তিথির সাথে দেখা হলে কি বলবে, মেয়েটা কতটা রাগ করে আছে বা মেয়েটা প্রহরের সাথে ব্যাক করবে কিনা সেসব প্রহর জানে না। শুধু জানে তিথির কাছে যাওয়াই এখন প্রহরের একমাত্র উদ্দেশ্য। তিথি ফিরে আসতে রাজি হোক বা না হোক, মেয়েটাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে প্রহর। সফল হবে কিনা জানে না, তবে প্রহরও এবারে হার মানবে না। অন্তত চেষ্টা না করে হার মানার প্রশ্নই আসে না এবারে। ফারহানে দেওয়া ঠিকানাটায় পৌঁছে বেশ কিছুটা দূর থেকেই চেনা পরিচিত কণ্ঠে গানটা শুনে অনাথ আশ্রমের পেছনের দিকেই রওনা হয়েছে প্রহর। গানের প্রতিটা শব্দ প্রহরকে বলে দিচ্ছে তিথি এখানেই আছে। তবু তিথিকে নিজের চোখে না দেখা পর্যন্ত কেন জানি প্রহরের শান্তি লাগছে না। আশ্রমের পেছনের দিকে গিয়ে প্রহর মানুষটার চেহারাটা দেখল না ঠিকই, কিন্তু মেয়েটা যে তিথি সেটা বুঝতে বাকি রইল না প্রহরের। মেয়েটা প্রহরের উল্টো দিকে ঘুরে বাচ্চাদের সাথে দুষ্টুমি করছে। তিথি দুষ্টুমি করছে বলে ভুল বলা হবে। মেয়েটা একটু অন্য মনস্ক হয়ে আশ্রমের বাচ্চাগুলোকে গান শোনাচ্ছে। বাচ্চাগুলো মুগ্ধ হয়ে গান শুনছে ঠিকই, তবু কেন জানি ওদের চোখে মুখে কিছু একটা চাপা যন্ত্রণা টের পাচ্ছে প্রহর। অনাথ আশ্রম বলে এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে, নাকি এর পেছনে আসলেই অন্য কোনো গল্প আছে? প্রহর কথাগুলো ভাবতে ভাবতেই খেয়াল করলো একটা 4-5 বছরের বাচ্চা মেয়ে এগিয়ে এসে তিথির হাতে ঝাড়া দিয়ে রাখছে। তিথি কেমন একটু চমকে বাচ্চাটাকে নিজের কাছে টেনে নিল। কি হয়েছে টায়রা শোনা? আপ্পির গান ভাল লাগছে না আজকে? তাহামি আপ্পি, ভাত খাবো তো, খিদা লাগছে, কখন খেতে দিবা? ওলে সোনা বাচ্চাটা, খিদে লেগেছে আমার টায়রা সোনার? আর কার কার খিদে লেগেছে? তিথির কথাটা শেষ হওয়ার আগেই প্রায় সবগুলো বাচ্চাই নিজের হাত উপরে তুলে খিদের কথা জানিয়ে দিল তিথিকে। প্রহর এতক্ষণে বুঝতে পারলো এই ছোট বাচ্চাগুলোর চোখে মুখে খিদের ঝালা ফুটেছিল এতক্ষণ। তাই হয়তো খেলা গান এসবের আনন্দ ওদের কোমল মনগুলোকে ছুঁয়ে দিতে পারেনি। প্রহর নিচের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা 4টা বাজে। এত বেলায় ওই ছোট বাচ্চাগুলোর খাওয়া হয়নি কেন সেটাই বুঝে উঠতে পারল না প্রহর। তিথি আর বাচ্চাগুলোর দিকে তাকিয়ে কথার ভাবার ফাঁকে আবার প্রহর দেখলো একটা ছোট ছেলে এসে তিথির হাত টেনে তিথিকে একটু নিচু করে চুপি চুপি কিছু একটা বলছে। তারা কিছু বলার প্রায় সাথে সাথে তিথির চমকে পিছনে ফিরতে প্রহরকে থেকে থ হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গাতেই। বাচ্চাগুলো যে পাশ থেকে তিথিকে ধাক্কাধাক্কি করে নিজেদের খিদের কথা জানাচ্ছে সেদিকেও তিথির খেয়াল নেই এবার। তিথিকে এমন থমকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রহর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তিথির দিকে এগিয়ে এলো। বাকি বাচ্চাগুলো এবারে প্রহরকে দেখে চেঁচামেচি বন্ধ করে কৌতূহলী চোখে প্রহরের দিকে তাকিয়ে রইল। প্রহর একবার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আবার তিথির দিকে তাকিয়ে হাসলো প্রহর। আপনি এখানে? ম্যাডাম কি আমাকে একদমই এক্সপেক্ট করেননি? ভাবতে পারেননি কেউ আপনার খোঁজে এমন অসময়ে এই অনাথ আশ্রমে এসে হাজির হবে? অ্যাকসেপ্ট করার কথা ছিল কি? হয়তো ছিল না, তবু আশা করেছিলাম আসবেন, তাই অবাক হইনি। অবাক হয়েছি এত তাড়াতাড়ি এই বিকেলে আসলেন দেখে। ওহো, একটু বেশি আগে চলে এসেছি নাকি ম্যাডাম? এখন কি চলে যেতে বলছেন? আরো 2 দিন পরে আসবো কি? তাহলে খুশি হবেন? আমি কি চলে যেতে বলেছি আপনাকে? এসেছি বলে খুশি হয়েছেন বলেও তো মনে হচ্ছে না, উল্টো মনে হচ্ছে এসেছি বলে। প্রহরের কথাটা শেষ হওয়ার আগেই টায়রা নামের ছোট্ট মেয়েটা তিথি আর প্রহর দুজনের মাঝে ঢুকে কোমরে হাত দিয়ে বড় মানুষের মতো পিটপিট করে প্রহরের দিকে তাকালো। এই লোকটা আপ্পিকে বকছে কেন? কে এই পচা লোকটা? আমি তো আগে দেখিনি কখনো। তোমরা কি দেখেছো আগে? বাকি বাচ্চাদের মাথা নেড়ে না সূচক ভঙ্গি করে দেখে প্রহর হেসে টায়রাকে কোলে তুলে নিল। আর প্রহর কোলে তুলে নিতেই বেচারে বাচ্চা মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। সেটা দেখে প্রহর হেসে ফেলল শব্দ করেই। আমাকে আগে দেখবে কি করে? আমি তো আজই প্রথমবার এলাম। কেন এসেছি জানো? তোমাদের আপিকে চুরি করে নিয়ে যেতে। প্রহরের কথা শুনে বাচ্চারা একে অন্যের দিকে বোকা বোকা লুক নিয়ে তাকাচ্ছে। দেখে এবার তিথিও হেসে ফেলল। আর তিথির হাসি দেখে এতক্ষণে যেন কিছুটা শান্তি লাগছে প্রহরের। প্রহরের চোখে চোখ পড়ায় তিথি কোনো মতে মুখ নিচু করে হাসি লুকানোর চেষ্টা করল। যে বাচ্চা ছেলেটা তিথিকে তখন প্রহরের কথা বলেছিল সেই বাচ্চাটা এবারে আবার তিথিকে টেনে কানে কানে কিছু বলল। আর কথাটা শুনেই তিথির মুখটা কেমন একটা ফ্যাকাশে হয়ে গেল। সেটা প্রহরও খেয়াল করলো। তিথির সাথে চোখাচোখি হতেই প্রহর ভ্রু কুঁচকে তাকালো তিথির দিকে। কি হয়েছে তিথি? এনি প্রবলেম? তিথি মাথা নেড়ে প্রহরকে কিছু হয়নি বোঝানোর চেষ্টা করলেও এবার বাকি বাচ্চাদের মুখেও ছোট্ট শব্দটা আসল কাহিনীটা বুঝিয়ে দিল প্রহরকে। খিদে, কত ছোট্ট একটা শব্দ, কিন্তু কি নিষ্ঠুর কঠিন সেটাই বাচ্চাগুলোর মুখ দেখেই টের পাচ্ছে প্রহর। এত বেলা হলো এখনো খাওয়া হয়নি ওদের? কোনো ডিসিপ্লিন নেই নাকি এখানে? এইভাবে অনিয়ম করলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে না? নিয়ম করে সকাল 7টায় ব্রেকফাস্ট,
2টোর আগে লাঞ্চ, রাতে 9টা-10টার মধ্যে ডিনার। এমন কপাল করে তো অনাথ আশ্রমের বাচ্চাগুলো জন্মায় না প্রহর। যেদিন যা জোগাড় হয় আর যতটুকু জোগাড় হয় তা দিয়েই ওদের খাবার ব্যবস্থা হয়। আজ তেমন কিছু জোগাড় হয়নি। প্রিন্সিপাল স্যার বাইরে গিয়েছিলেন কাজে, একটু আগে ফিরেছেন, তাই রান্নাও দেরি হয়ে গেল। রান্না নিশ্চয়ই হয়ে গেছে এতক্ষণে। খেতে দাও আগে ওদেরকে, তারপর দেখছি ব্যাপারটা। আপনাকে এমন দেখাচ্ছে কেন? মুখ দেখে মনে হচ্ছে আপনিও সারাদিন কিছু খাননি। তিথির কথাটা শুনে প্রহর হাসলো, কিছু বলল না। বাচ্চা একটা ছেলে প্রহরের হাত ধরে একবার নাড়িয়ে দিতেই প্রহর তাকালো বাচ্চাটার দিকে। বাবু তোমরা যাও, আপনি আসছে এক্ষুনি। তিথির অনুমতির অপেক্ষাতেই ছিল এতক্ষণ বাচ্চাগুলো। তিথি যেতে বলা মাত্রই সবাই প্রায় ছুটে আশ্রমের দিকে ছুটল। প্রহর আলতো করে কোল থেকে টায়রাকে নামিয়ে দিতে সেও ছুটল বাকিদের পিছু পিছু। প্রহর বাচ্চাগুলো ছুটে যাওয়ার দিক থেকে চোখ ফিরিয়ে তিথির দিকে তাকালো। আমি বাড়িতে ফিরেই না হয় খেয়ে নিব, ওদের খাবারে কমতি পড়ুক চাই না। ওরা জানে খিদের মানেটা কি, তাই নিজেরা একটু কম খেয়ে হলেও আপনার জন্য খাবার তুলে রাখবে। না খেয়ে থাকতে আপনার হয়তো কষ্ট হবে না ঠিকই, কিন্তু সারাদিন না খেয়ে থেকে ওই বাচ্চাগুলো ঠিকই বোঝে এক লোকমা খাবারের মূল্য কতটুকু। তাই আজ না হয় খিদের জন্য না হোক, ওদের মন রক্ষার জন্য ওদের সাথে দুমুঠো ডাল ভাত খেয়ে দেখুন। প্রহর এবারে আর না করতে পারল না। তিথির সাথে অনাথ আশ্রমের ভেতরে গিয়ে ঢুকলো। প্রহরকে সবার সাথে ছোট্ট একটা রুমে নিয়ে এসেছে তিথি। ছোট বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়েছে। ক্লাসরুমের মতো রুমটায় টুলেই খেতে বসে গেছে বাচ্চারা। খাবারের মেনু দেখে আরেকবার অবাক হতে হলো প্রহরকে। আসলেই ডাল ভাতই খাচ্ছে বাচ্চাগুলো, আর শুধু ডাল দিয়ে এত তৃপ্তি করে যে ভাত খাওয়া যায় সেটা জানাই ছিল না প্রহরের। একটু বড় বয়সী বাচ্চাদের প্লেটে কাঁচা মরিচ, পেঁয়াজ এইসবও আছে তরকারির পরিবর্তে। ব্যাপারটা দেখে প্রহর বুঝতে পারছে না কি চিন্তা করবে। যে বয়সে বাচ্চারা বাবা মায়ের কাছে চকলেট, আইসক্রিম এইসবের বায়না করে, সেই বয়সের বাচ্চারাই ওই চোখের সামনে শুধু ডাল ভাত খেয়ে কি লক্ষ্মী বাচ্চার মতো হাত মুখ ধুয়ে প্লেট ধুয়ে গুছিয়ে রেখে আবার ছোটাছুটি করছে। এটাই কি ওদের জীবন? কথাগুলো ভাবতে ভাবতেই অনাথ আশ্রমের কেয়ারটেকার গোছের কেউ একজন টিচার রুম থেকে টেবিল চেয়ার এনে প্রহরকে বসতে বলে গেছে। আরেকজন প্রহরের জন্য খাবার এনে দিয়েছে প্লেটে করে। প্রহর নিজের জন্য আনা প্লেটের দিকে তাকালো। একটু ঘন করা ডাল আর মোটা চালের ভাতের সাথে একটা ডিম ভাজিও দেখা যাচ্ছে প্লেটটায়। কেন কে জানে প্রহরের এতক্ষণে প্রচন্ড খিদেও লেগেছে। তিথি এগিয়ে এসে একটা বাড়িতে পানি ঢেলে প্রহরকে হাত ধোয়ার জন্য দিয়েছে। পানিতে হাত দিতেই প্রহর চোখ মুখ কুঁচকে ফেলেছে দেখে তিথি তাড়াহুড়ো করে প্রহরের সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে আপনার হাতে? হাতে কি হয়েছে? না তেমন কিছু না। কিছু না বললেই হলো, দেখি কি হয়েছে। তিথি আলতো হাতে প্রহরের হাতটা টেনে নিতেই দেখতে পেল হাতের আঙুলের উপরে বেশ খানিকটা চামড়া ছিলে গেছে। আঙুলগুলো কেমন কালচে হয়ে শক্ত হয়ে গেছে প্রহর। তিথি কিছুটা ভয় পেয়ে প্রহরের দিকে তাকালো। এটা চোখে মুখে নিজের জন্য এই আতঙ্কটা দেখে কেন জানি ভালো লাগছে প্রহরের। এত ব্যথা পেয়েছেন কি করে? কত ফুলে গেছে, কতখানি কেটেও গেছে তো। এমন কি করে হলো? তেমন কিছু না, একটুখানি লেগেছে, ভালো হয়ে যাবে। আপনাকে বলেছে ভালো হয়ে যাবে? প্রচন্ড খিদে লেগেছে ম্যাডাম, কিন্তু খাবো কি করে? আমি খাইয়ে দিচ্ছি। ওকে। বকবক না করে চুপ করে খান তো। কতখানি কেটে বসে আছে, কি করে হয়েছে এমন বলছেও না। তিথির আগে বিড়বিড় করতে করতে হাত ধুয়ে প্রহরকে খাইয়ে দিতে শুরু করেছে। এর মধ্যেই বাচ্চাগুলোর খাওয়া শেষ হয়ে যাওয়ায় ওরা বাইরে ছোটাছুটি করছিল। ওদেরই কোনো দুষ্ট একটা বাচ্চা বাকিদেরকে ডেকে এনেছে তিথির প্রহরকে ভাত খাইয়ে দেওয়ার দৃশ্যটা দেখানোর জন্য। বাচ্চারা সেটা দেখে নিচের হাত তালি দিয়ে খিলখিল করে হাসছে, আর তাদের বেচারি তিথি লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আর প্রহর সে অবাক হয়ে তিথিকে দেখছে। এই মেয়েটা লজ্জা রাখা মুখটা দেখে কেউ কি বলতে পারবে 2 দিন আগে মাঝরাতে প্রহরকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল? এই মেয়েটার ছলছল চোখের দিকে তাকিয়ে কেউ কি এটা ভাবতে পারবে 2 দিন আগে এই মেয়েটার হাত মোচকে তাকে ব্যথা দিয়েছিল প্রহর? প্রহর কথাগুলো ভাবতে ভাবতে তিথিকে অবলোকে দেখছে আর খাবারটা খাচ্ছে। আজকে এই সামান্য ডাল ভাত আর ডিম ভাজিও অমৃতের মতো লাগছে প্রহরের কাছে, কেন কে জানে। আপনি জামাই মানুষ, প্রথম দিন আমাদের আশ্রমে এলে আমরা সেই যজ্ঞটুকু করতে পারলাম না, এত লজ্জা লাগছে কি বলবো। প্রহরকে খাইয়ে দেওয়া শেষ করেই তিথি আশ্রমের প্রিন্সিপালের রুমে নিয়ে এসেছে প্রহরকে। সেখানে প্রহরের হাতে ব্যান্ডেজ করেছিল তিথি, আর প্রিন্সিপাল মহোদয় লজ্জিত ভঙ্গিতে প্রহরের মুখোমুখি বসে আছে। কেন নিজেকে তিনি এত অপরাধীর মতো গিল্টি ফিল করছেন সেইটাই প্রহরের মাথায় ঢুকছে না। তিথি ব্যান্ডেজ করা শেষ করতেই প্রহর তিথি দিকে তাকিয়ে হালকা হেসে আবার প্রিন্সিপালের দিকে ফিরল। স্যার, আপনি এভাবে বলবেন না প্লিজ। জামাই হিসেবে এর চেয়ে বেশি সম্মান করার তো কিছু নেই।
তাছাড়া বললে আপনি হয়তো বিশ্বাস করবেন না, তবে আজকের খাবারটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ খাবার ছিল বলতে পারেন। কোনো অতিথ্যাই করতে পারলাম না বাবা। তোমরা তাহিনার বিয়েতেও যেতে পারিনি, আমরা কেউ যেতে পারিনি। আজ প্রথমবার তুমি আমাদের গরিবখানায় এলে, একটুকু মাছও তুলে দিতে পারলাম না পাতে। ছি। আরে স্যার, আপনি কিন্তু এবারে আমাকে লজ্জায় ফেলছেন। আমি একে তো কাউকে জানিয়ে আসিনি, তার উপরে বাচ্চাদেরও আজকে ঠিকমতো খাওয়াও হয়নি। এর মধ্যে যদি আপনি এসব বলে আমাকে লজ্জায় ফেলেন। খাওয়া, ওরা ছোট তো, তাই এসব এখনো অভ্যাসও হয়নি ওদের। বড় হতে ওরাও শিখে যাবে খিদের জ্বালায় সহ্য করতে। সব সময় তো ওদের দায়িত্ব নেওয়ার মানুষ থাকে না, তখন নিজেদের নাড়াচাড়া করেই চলতে হবে। পরিবর্তন মেটার না পাওয়া পর্যন্ত এসব চলবে। মেন্টর না পাওয়া পর্যন্ত মানে? স্যার, আমি যতটুকু জানি, প্রাপ্তি বলে একজন আপনাদের অনাথ আশ্রমে বাচ্চাদের জন্য ডোনেট করেছে। আমার জানা মতে উনি আশ্রমের সব কজন বাচ্চার ভরণ পোষণ সবকিছুর জন্যই ডোনেট করেছে। প্রিন্সিপাল সাহেব এক মুহূর্ত প্রহরের মুখের দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রহর বোকার মতো ওনার দিকে একবার আর তিথি দিকে একবার তাকাচ্ছে। কি হয়েছে কিচ্ছু তার বুঝতে পারল না। প্রাপ্তি, হ্যাঁ, এই নামের একজন এসেছিল। সি ইজ কাম জাস্ট লাইক এঞ্জেল। কিছুটা অসুস্থ ছিল মেয়েটা, তবু কয়েকবার এসেছিল। শেষে যেদিন এসেছিল 10 লাখ টাকার একটা চেক দিয়ে গেছে আমাদের আশ্রমের অনাথের নামে। তারপর কি হলো কে জানে। মেয়েটা আর আসেনি প্রায় 9-20 দিন ধরে। ব্যাংক চেক বাউন্স করছে। এত বড় অ্যামাউন্ট যে তারা নিয়মিত ছাড়া তারা ইস্যু করতে পারবে না। মেয়েটা ওদের ফ্যামিলি বিজনেসের সব ডিটেলস দিয়ে গেছে। ওদের কোম্পানির অফিসে যোগাযোগ করেছি, কোনো লাভ হয়নি। কেন? ফারহান খালিদ, উনি প্রাপ্তির বড় ভাই, ওনার সাথে যোগাযোগ হয়নি আপনাদের? না বাবা, আজ সারাদিন অপেক্ষা করে শেষে বিকালে ফিরে এসেছি। বাচ্চাগুলো না খেয়ে আছে, ওদের খাবারের জোগাড় করতে হবে। ফারহান ভাইয়ের সাথে যোগাযোগ হয়নি? ওদের অফিসের অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার কেউ এই ব্যাপারে কিচ্ছু বলেনি? কেউ একজন ব্যাংকে ক্লিয়ারেন্স নোটিশ অর লেটার পাঠালেই তো হয়ে যেত। কেউ রাজি হয়নি। মেয়েটা যে আমাদের অনাথ আশ্রমে এতগুলো টাকা দান করেছে সেটার নাকি লিগ্যাল কোনো রেকর্ড নেই। ওদের কাছে যা আছে ব্যাংকে শো করতে পারে। হোয়াট দ্য, আই এম সরি স্যার, আপনি টেনশন করবেন না। প্রাপ্তিকে আমি ভালো করেই জানি, আর ফারহান সাহেবকেও। আমি দেখছি কত তাড়াতাড়ি কাজটা মিটমাট করা যায়। আপনি কোনো টেনশন করবেন না। বেঁচে থাকো বাবা, অনেক বড় চিন্তা আমার মাথার থেকে কমে যাবে যদি কিছু টাকা হলো আশ্রমের অ্যাকাউন্টে জমা হয়। অন্তত বাচ্চাগুলো না খেয়ে আছে, এই যন্ত্রণাটা নিয়ে বাঁচতে হবে না আমার। কিছু মনে না করলে আমিও ছোট্ট একটা অ্যামাউন্ট কন্ট্রিবিউট করতে চাই স্যার। না করবেন না স্যার প্লিজ। না না, ছি, তুমি আমাদের আশ্রমের জামাই, কেউ জানুক বা না জানুক। তাহিমিনীকে নিজের মেয়ের মতো মানুষ করেছি, এটা আমরা জানি। সব কিছুর থেকেও মেয়েটা এখনও অনাথের মাঝে বড় হয়েছে, এই কথাটা আমরা কুড়ে কুড়ে খাই। আর এখন তোমার কাছ থেকে হাত পেতে টাকা নেওয়ার সে অপরাধ তো আর বাড়াতে চাই না বাবা। স্যার, এটা কেমন কথা বললেন? এটা আপনাদের জামাই দিচ্ছে না, ধরে নিন আপনাদের মেয়ের টাকা। এতগুলো বছর আপনারা আমার বউটাকে আদর যত্নে মানুষ করেছেন, পড়িয়েছেন। তার কাছে এই সামান্য কিছু একটা একেবারেই নগণ্য। আজকের এই সামান্য কিছু অর্থ কয়টা দিন যদি আশ্রমের বাচ্চাগুলোর কাজে লাগে, তাহলে ভাববো ওদের লড়াইয়ে আমিও পাশে থাকতে পারছি। বাবা, কোনো কথা শুনছি না স্যার। এরপর তো আমাদের কোম্পানি ওদের পড়ালেখা, খেলাধুলা, হেলথ এসবের জন্য স্পন্সর করবে। আমি ড্যাডকে বলে সেই সমস্ত ব্যবস্থাও করে ফেলবো। বাবা প্রহর, আপনি শুধু আমাদের দুজনকে আজকের মতো যাওয়ার অনুমতি দিন। আমন আসলে। প্রিন্সিপাল স্যার কিছু একটা বলতে চেয়েও বলতে পারছে না দেখে প্রহর আরেকবার অবাক হয়ে তিথি দিকে তাকিয়ে ইশারায় জানতে ছিল কি হয়েছে। তিথি নিজেও উসখুস করছে দেখে এবারে প্রহরের টেনশনই হচ্ছে। আবার কি ঘটলো? এনি প্রবলেম স্যার? আশ্রমের প্রহর, আমাদের আশ্রমের নিয়ম হলো সন্ধ্যার পর আশ্রমের কেউ বাইরে যেতে পারে না। অ্যাডাপ্ট করতে হলো আশ্রমের নিয়ম। আশ্রমে কোনো মেম্বারই সন্ধ্যার ছাড়া আর বাইরে যেতে পারে না। ও, কিছু একটা বলতে গিয়েও প্রহর থেমে গেল তিথির মুখটা কালো হয়ে যাওয়ায়। এটা যাবে কিনা সেটাই তো এখনো জানা হয়নি প্রহরের। তাহলে কি করে বলবে আমি এসব নিয়ম মানি না, আমি আমার বউকে নিয়ে যাবই যাব? কথাটা ভেবে প্রহরের নিজেরও মনটা খারাপ হয়ে গেল। কোনো মতে মুখে হাসি ফুটিয়ে প্রিন্সিপালের দিকে তাকালো। রুলস অ্যান্ড রেগুলেশন তো মানতেই হবে। আমি তাহলে কাল সকালে এসে তিথিকে নিয়ে যাব স্যার। তুমি আজকে আমাদের সাথে থাকতে পারবে না বেটা? মনে যদি খুব বেশি আপত্তি আর সমস্যা না থাকে তাহলে আজকের রাতটা সবার সাথে গল্প করেই না হয় কাটিয়ে দিও।
কাল সকালে তাহিমিনাকে নিয়ে যেও। অসুবিধা হবে কি তোমার বাবা? আরে না না, কি বলছেন স্যার, একদমই অসুবিধা হবে না। তবে স্যার, আমারও একটা অনুরোধ আছে। আজ আমি নিজে ওদের সবার জন্য রাতের খাবারের ব্যবস্থা করব। আপনি কিন্তু মানা করতে পারবেন না স্যার। এইসবের কি দরকার বাবা? তুমি থাকতে আমার আদর যত্ন করব কোথায়? না স্যার প্লিজ। এখানে মোট কতজন আছে? প্রহর আশ্রমের ব্যাপারে প্রিন্সিপাল স্যারের সাথে টুকটাক আলোচনা করছে, আর তিথি অবাক হয়ে তাকে দেখছে। এই মানুষটাকে এত রহস্যময় করে কেন সৃষ্টি করতেছেন আল্লাহ কে জানে। দুদিন আগে যে মানুষটা তিথিকে নিজের জীবনে রাখতেই অস্বীকার করছিল, আর সেই মানুষটাই বলছে তিথি তার বউ। এ কেমন অদ্ভুত বিড়ম্বনায় পড়েছে তিথি নিজেও জানে না। লোকটা নিতে এলেও যাবে না, মনে মনে এমনই পণ করে বসেছিল। তিথি কত দুটোতি। শুধু উনি কেন, ওনার বাড়ির সবাই মিলে নিয়ে যেতে আসলেও যাবে না এমন জি হয়েছিল তিথির। কিন্তু লোকটা হুট করে সামনে এসে দাঁড়ানোয় সব যেন কেমন এলোমেলো হয়ে গেছে তিথির। লোকটা কতটুকু জানে, কিভাবে আশ্রমে খোঁজ পেল, কেন ফিরিয়ে নিতে যেতে এসেছে, এমন হাজারো প্রশ্ন খেলা করছে তিথির মনে। এটাও জানে প্রহরকে জোর করে কেউ এখানে পাঠাতে পারতো না। লোকটা নিজের ইচ্ছেতেই তিথিকে নিতে যেতে এসেছে। কিন্তু কেন? বিয়েটা যেমন অন্য একজনের ইচ্ছে করছেন সেই একই কারণে, নাকি ভালোবাসেন বলে? দুদিনেই হুট করে ভালোবাসার জন্ম হয়েছে, কথাটা বিশ্বাস করা কিছুটা কঠিন। তবু কেন জানি তিথির এই অসম্ভব কথাটাকেও আজ বিশ্বাস করতে খুব ইচ্ছে করছে। শুধু মানুষটা নিচের মুখে একবার যদি বলতো, মা তাহিমিনা, জামাইকে বড় ঘরটায় নিয়ে যাও, সেইখানে আজ থাকার ব্যবস্থা করো তোমাদের, কেমন? কিন্তু স্যার ওইটা তো। সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি করো, কেমন? জি স্যার। তিথি কি বলতে চাইছিল প্রহর বুঝতে পারল না। তবু প্রিন্সিপালের কাছ থেকে বিদায় নিয়ে তিথির সাথে গেস্ট রুম টাইপের একটা সাজানো গোছানো রুমে এলো। তিথি রুমের দরজাটা হালকা চাপিয়ে দিয়ে আলমারি থেকে একটা চাদর বের করে বিছানার চাদরটা তোলার আগেই প্রহর তিথিকে নিজের দিকে টেনে ফিরিয়ে নিল। তিথি চমকে উঠে প্রহরের দিকে তাকাতেই প্রহর আলতো করে তিথির কোমর জড়িয়ে ধরে নিজের একদম বুকের সাথে মিশিয়ে নিল তিথিকে। তিথি চোখ বড় বড় করে প্রহরের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি ঘটছে। এত অবাক চোখে তাকিয়ে কি দেখো সারাদিন, বলো তো? হঠাৎ করে কোথা থেকে এলেন সেটা বুঝতে পারছি না। এখন হুট করে এভাবে কাছে কেন টেনে নিচ্ছেন সেটাও বুঝতে পারছি না। তা তাকিয়ে থাকবো না তো কি করব? কেন বললে সন্ধ্যা হয়ে গেছে বলে যাওয়া যাবে না? আমি আমার কথা বলেছি, আপনার কথা তো বলিনি। আমিও তোমার কথাই বলছি। এখন তুমি আমার বউ না, তাহলে আশ্রমের নিয়ম খাটবে তোমার উপরে নাকি আমার? আমি আপনার বউ? এনি ডাউট ম্যাডাম? ডাউট আমার নয়, সম্ভবত অন্য কারো থাকার কথা। দুদিনে তো বেশ খোঁচা মেরে কথা বলতে শিখে গেছো। যেতে চাও না আমার সাথে? কোথায় যাব? যে পাথরের শহরে তুমি ফুল ফুটিয়েছো মনের সমস্ত ভালোবাসা আর যত্ন দিয়ে, যাবে? ফুল ফোটাতে চেয়েছিলাম, ফোটেনি, তাই তো চলে এসেছি যেখানে আমার থাকার কথা। রাগ করে আছো এখনো? আই এম সরি তিথি, ফিরে চলো না প্লিজ। রাগ করবো কেন? রাগ করার মতো কিছু হয়েছে নাকি? একটু ছাড়বেন প্লিজ। কেন ভালো লাগছে না এভাবে জড়িয়ে রেখে তোমার মিষ্টি গন্ধ নিচ্ছি বলে? আমি বিছানা চাদরে বদলে দিতাম, আরও তো কাজ পড়ে আছে। বাচ্চাগুলো কি করছে? এখনো রাগ করেই থাকবে বউ? বাড়ি ফিরবে না? সবাই অপেক্ষা করছে তো তোমার। সবাই অপেক্ষা করছে বলে ফিরে যাব? না, আমি বলছি বলে ফিরে যাবে। আমি চাইছি বলে আমার সাথে যাবে, বুঝেছো? কেন? কেউ একজন ভুলে গেছে বউ বালিশটাকে বুকে জড়িয়ে না ধরলে আমার রাতে ঘুম আসে না। বউ বালিশের অভ্যাসটা বদলে ফেলুন তাহলে, কোলবালিশের অভ্যাস করুন আগের মতো। পারবো না, আমি আমার বউ বালিশটাকেই চাই। একবার ছুঁড়ে ফেলে দিয়ে আবার তাকে বুকে জড়িয়ে ধরতে ঘৃণা করবে না? এত রাগ? সরি বলছি তো বাবা, এবার কি করতে হবে বলো? কানে ধরবো? তাও না হয় ধরলাম, তবু ফিরে চলো বউ প্লিজ। আমি সত্যি না একদম আপনাকে বুঝতে পারি না। সেদিন বললেন আমি নাকি কাউকে আপনার থেকে সরিয়ে দিচ্ছি, আজ আবার সেই আপনি আমাকে বুকে আঁকড়ে ধরে আছেন। কোনটা সত্যি আর কোনটা আমার স্বপ্ন বলে দিতে পারবেন প্রহর? আচ্ছা, এই মুহূর্তের তোমার সমস্ত অনুভূতি সত্যি তিথি? আগের সমস্ত স্মৃতিকে দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও প্লিজ। আর কখনো এমন ভুলটা করব না, প্রমিস। সত্যি? 100 বার সত্যি। তো ম্যাডাম, আপনি কি ফিরছেন আমার সাথে? এখন? আরে বাবা এখন না, এখনো কত কাজ বাকি জানো? ড্রাইভারকে বলতে হবে বাজার করে নিয়ে আসতে, রান্না করতে হবে, কত কাজ আমার। আর তুমি আমাকে এভাবে ধরে রেখেছো, এটা কেমন কথা তিথি? এসব কিন্তু একদমই ঠিক না। কি? প্রহরের কথায় আবার বেচারি তিথি থতমত খেয়ে প্রহরের মুখের দিকে তাকিয়ে রইল।
প্রহর সেদিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিজের ড্রাইভারকে কল করে কি কি নিয়ে আসতে হবে তার ফিরিস্তি শোনাচ্ছে। আর পাশে বোকার মতো দাঁড়িয়ে সব শুনতে শুনতে প্রহরকে দেখছে তিথি, আর ভাবছে এই লোকটাকে বোঝাচ্ছে সম্ভবত মহাবিশ্বের বাকি সব ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকে একসাথে বোঝার চেষ্টা করাটাও সহজ, অন্তত তিথির জন্য তো বটেই। আপনি এভাবে কান্না করছেন নাকি চোখের জলে নাকের জলে সাগর বানিয়ে ফেলছেন? আল্লাহ, আর মুখটার অবস্থা দেখো, হলুদ লাগিয়ে কি করেছে অবস্থা। আজকে আপনার গায়ে হলুদ নাকি মশাই? প্রহর এতক্ষণ পেঁয়াজ কেটে চোখ ঝালা পালা করেও বহু কষ্টে আগে মশলাপাতি যোগার যন্ত্র করছিল। এবারে তিথির সাথে বাকি বাচ্চাগুলোর খিলখিল হাসি শব্দে মেজাজটাই খারাপ হয়ে গেল ছেলেটার। রাগে চোখ মুখ লাল করে মুখ তুলে তাকাতেই বাচ্চারা রান্নাঘর থেকে হাসতে হাসতে ছুটে পালালো। হয়তো পেলই না, উল্টা আরো কয়েকগুণ বেশি মজা পেয়েছে। একটু বড়ই যে আবার হি হি করে দাঁত বের করে চলে আসবে সেইটা প্রহর ভালো করেই জানে। অবশ্য প্রহরের এমন রাগী অ্যাংরিবার্ড টাইপের লুক দেখে আরেকজন এবারে আরো শব্দ করে হেসে উঠেছে। প্রহর আর রাগ করবে কি, অবাক চোখে তিথির মিষ্টি হাসি মাখা মুখটা থেকে তাকিয়ে রইল। দুদিন পর মেয়েটার হাসি ভরা মুখটা দেখে বুকের ভেতরটায় শান্তি লাগছে প্রহরের। তিথির হুঁশি নেই প্রহর যে এমন করে অবাক চোখে তাকিয়ে আছে। মেয়েটা যতবার প্রহরের দিকে চোখ পড়েছে ততবার হাসতে হাসতে প্রায় লুটিয়ে পড়েছে। হাসি থামার নাম গন্ধই নেই এই মেয়ের। প্রহর এবারে তিথির সামনে এসে সোজা রুমের দরজা থেকে এগিয়ে গেল। তিথি ভাবলো প্রহর হয়তো রাগ করে চলে যাচ্ছে। তিথিও জোর কদমের প্রহরের পিছু পিছু হাঁটা ধরেছে। লোকটা রাগ করে কোথায় চলে যাচ্ছে সেটা ভেবেই তিথির বুকের ভেতরটা থক করে উঠল। কোথায় যাচ্ছেন আপনি? রাগ করেছেন? সরি, আর হাসবো না একদমই। সরি। এই যে শুনুন না, কোথায় যাচ্ছেন আপনি? এবার শুনুন না। সরি তো প্রহর। প্রহর তিথির কথাগুলো একদম কান্না দিয়ে দরজার সামনে গিয়ে রান্নাঘরের দরজার ভেতর থেকে লক করে তিথির একটা হাত টেনে ধরে তিথিকে দেয়ালের সাথে চেপে ধরল। কাজটায় প্রহর বেশি হলে সর্বোচ্চ 10-15 সেকেন্ড সময় নিয়েছে। হুট করে কোথা থেকে কি ঘটে গেল তিথি বুঝতেই পারেনি। হুট করে প্রহরকে সামনে একদম কাছে দেখে তিথি থ হয়ে একদম ফ্রিজড হয়ে গেল। প্রহর তিথির দিকে একটু ঝুঁকে এসে তিথির কানের কাছে মুখ নিল। তিথি কেঁপে উঠে চোখ পুছে নিল। প্রহর সেটা দেখে হেসে ফেলল। হালকা করে তিথির বন্ধ চোখ জোড়ায় ফু দিল। খুব হাসছিলে তাই না মেয়ে? এখন তো একদম তোমার সামনে দাঁড়িয়ে আছি, এবার হাসো তো, আমি মন ভরে দেখি। কই, চোখ বুজে রেখেছো কেন? তাকাও তো দেখি, চোখে চোখ রেখে হাসো। কি হলো ম্যাডাম? তিথি শক্ত করে চোখ বুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। প্রহরের উষ্ণ নিঃশ্বাস চোখে মুখে এসে পড়তে বুকের থুকফুকানিটা আরো কয়েক শতগুণ যেন বেড়ে যাচ্ছে তিথির। মনে হচ্ছে ওর হার্টবিটের প্রত্যেকটা শব্দও প্রহর শুনতে পাচ্ছে। প্রহর এবারে তিথির অবস্থা থেকে হেসে ফেলে তিথির মুখের দিকে তাকালো। তিথির কাঁপা কাঁপা ঠোঁট জোড়ায় আলতো কাঁপন প্রহরকে যেন হাত ছানি দিয়ে ডাকছে নিচের দিকে। প্রহর তিথির দিকে নিজেকে এগিয়ে যেতে গিয়েও থেমে গেল। কিছু একটা ভেবে প্রহর আলতো করে তিথির গালে নিচের গাল ঘষে দিয়ে তিথির কপালে কপাল ঠেকালো। এবারে আমার রঙে রাঙিয়ে দিলাম তোমাকেও, এবার দেখি চোখ মেলে তাকাও তো। গায়ে হলুদ হলে তো শুধু আমার একার হবে না, বরের গায়ে হলুদের ছোঁয়া, আর বউয়ের শরীরটা একদম ধা চকচকে। একদম মানাবে না ম্যাডাম। কি বলছেন প্রহর? বউয়ের শরীরটাও রঙিন ছোঁয়ায় রাঙিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু কি আর করা, পরে দেখে নিচ্ছি ব্যাপারটা। আপনি কি সব বলছেন? কেউ চলে আসবে প্রহর? আচ্ছা চলে আসবে, আসলে কি হবে ম্যাডাম? আমি কি থোড়াই কাউকে পরোয়া করি? ডিনারের সময় হয়ে যাচ্ছে প্রহর, সবাই অপেক্ষা করছে। ওকে, এখনকার মতো ছেড়ে দিচ্ছি, তবে একটা শর্তে। কি শর্ত? শর্ত শোনার আগে তাকাও আমার দিকে, তারপর বলবো। প্রহর তাকাও, নয়তো এরপর কি হবে আমি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না। প্রহর। তিথি অবাক হয়ে চোখ মেলে প্রহরের দিকে মুখ তুলে তাকাতেই প্রহর আলতো করে তিথির কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তিথি আরেকবার চোখ বুঝে নিতে প্রহর হেসে এক হাতে তিথির চিবুক তুলে ধরল। প্রহরে কোনো রেসপন্স না পেয়ে তিথি আবার চোখ মেলে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। বলুন না। রাগ করে থাকতে পারবে না? কাল সকালে আর কোনো বাহানা না করে আমার সাথে বাড়ি ফিরবে, প্রমিস? প্রহর প্লিজ ডোন্ট সে নো। আজ তুমি যেতে চাইলে আশ্রমের কোনো রুলস তোমাকে আমার সাথে যাওয়া থেকে আটকাতে পারতো না, কিন্তু তুমি যাওনি। আরো সহজভাবে বললে তুমি চাওনি যেতে, ঠিক কিনা বলো? আসলে প্রহর, এখন দয়া করে এটা বলো না তুমি ইচ্ছে করে কাজটা করনি। আমি শুধু চেয়েছি যতটুকু সময় পারেন আপনি এই আশ্রমের বাচ্চাগুলোর সাথে
কাটান। জানি না আর আশা হবে কি না। জানেন, বাচ্চাগুলো আমাকে সেদিন খুব ভোরে আশ্রমে আসতে দেখে যেমন খুব অবাক হয়েছিল, তেমনই খুশিও হয়েছিল, আবার মন খারাপও করেছিল আপনি আসেননি বলে। বিয়েতে ওরা কেউ থাকতে পারেনি, এমনকি প্রিন্সিপাল স্যারও থাকার অনুমতি পাননি বিয়ের দিন। তাই সবার খুব ইচ্ছে ছিল আপনাকে একবার দেখার। আর আশা হবে না কেন? কারণ আশ্রম থেকে যারা চলে যায় একবার, তাদেরকে আর কখনো কেউ ফিরে আসতে দেখে না। কেন আসে না কে জানে, আসলেও 4 দিনের জন্য আসে। তাই হয়তো আপনাকে দেখে প্রিন্সিপাল স্যার কি বলবেন ভাষায় হারিয়ে ফেলেছেন। ও, আর কেউ ফিরে আসুক না আসুক, আমরা আবার আসবো তিথি। যেখানে আমার বউয়ের শৈশব কেটেছে, কৈশোরে যেখানে আমার এই লক্ষ্মী বউটা নিজের মনে সমস্ত কথা লুকিয়েছে, সেই জায়গায় তো আসতেই হবে তিথি। আসবো তো আমরা, বলো? সত্যি বলছেন প্রহর? কাইন্ড অফ সত্যি বলতে পারো। মানে কাল আমরা গেলে তবে না আবার আসবো, তাই না? আপনি না। সেসব হচ্ছে না ম্যাডাম, বলো তুমি কাল আমার সাথে বাড়ি ফিরবে? জি জনাব, ফিরবো। প্রমিস? প্রমিস। কোনো তালবাহানা শুনবো না কিন্তু, আগেই বলে দিচ্ছি। আচ্ছা। এখন শর্তের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট মানে কি? একটা শর্তে কয়টা অংশ থাকে? একটা সৃজনশীল প্রশ্নে 4টা ধাপ থাকলে আমার শর্তে 2টা পার্ট থাকলে কি সমস্যা? হ্যাঁ, বেশি কথা বললে পার্ট আরো বাড়বে বলে দিচ্ছি। আরে না না, বলুন। বহু কষ্ট করে কাটাকাটি করেছি, সবজিও কেটেছি, মশলাপাতি বের করেছি। এখন বাবা মাংস কাটতে পারবো না, আপনি তাড়াতাড়ি রান্নাটা শেষ করুন। বাকিদের কথা জানি না, তবে কাজ করে আমার প্রচন্ড খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে। খুব ইচ্ছে করছে আপনার সামনে বসে রান্না করা দেখি, কিন্তু আজকে হাতে সময় নেই একদমই। অন্য একটা কাজ আছে আমার, তাই এই ইচ্ছেটা পরে পূরণ করে নিব। ম্যাডাম, আর হেসে আমাকে পাগল না করে রান্নার ব্যবস্থাটা করে ফেলুন, আমি একটু বাইরে যাচ্ছি। জি। আরে 1 মিনিট ম্যাডাম। জি। প্রহর কথা বলতে বলতে তিথির সামনে থেকে সরে আসে, তিথিও চুলার দিকে যাচ্ছিল। এর মধ্যেই আবার প্রহরের ডাক শুনে পেছন ফিরে তাকাতে না তাকাতেই প্রহর তিথির শাড়ির আঁচল টেনে নিচের মুখের হলুদের গুঁড়োগুলো মুছে ফেলল। তিথি থতমত খেয়ে প্রহরের দিকে তাকাতেই প্রহর তিথির গালে হলুদের রংটাও মুছে দিল। প্রহর তিথির আঁচলটা ছেড়ে দিয়ে তিথির দিকে একটু এগিয়ে আসতে তিথি চমকে প্রহরের দিকে তাকালো। চাই না আমাদের ছোট্ট রোমান্সটুকু কেউ টের পাক, তাহলে ম্যাডাম হয়তো লজ্জায় মুখই তুলে তাকাতে পারবেন না। সেরকম হলে তো লোকসানটা আমারই হবে, তাই না বলুন? কি সব বলছেন আপনি আজকে? কি বলছি সেটা রাতে টের পাবেন, এখন কাজ করুন, আমি আসছি। তিথি এসে রান্নায় মন দিল, আর প্রহর রান্নাঘরে বাইরে এসে বাচ্চাদের ছোটাছুটি দেখতে পেয়ে হাসলো। আশ্রমের বাইরেই গাড়িতে ড্রাইভার বসা, সেখানে এসে ড্রাইভারকে আরো কি কি লাগবে বুঝিয়ে দিল প্রহর। তিথির রান্না শেষ হওয়ার পর সবাই মিলে একসাথে বসে খেয়ে নিল। প্রহর হাতের ব্যান্ডেজটা অনেক আগেই বিসর্জন দিয়ে দিয়েছে। খাওয়ার সময় একটু কষ্ট হলেও খুব একটা সমস্যা হলো না। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বেশ অনেকক্ষণ আড্ডা চলল। বাচ্চারা প্রহরকে ছাড়তেই চায় না এমন অবস্থা। শেষ পর্যন্ত প্রিন্সিপাল স্যার আর অন্য টিচাররা বকা ঝকা করে সবাইকে রুমে পাঠিয়েছে। বাচ্চারা ঘুমাতে চলে যাওয়ার পর তিথি আর প্রহরও গেস্ট রুমটায় চলে এলো। রাত ভালোই হয়েছে। প্রহর রুমে এসে দেখলো রুমটা আগের চেয়ে বেশ পরিপাটি দেখাচ্ছে। নতুন বিছানা পাতা, রুমে ভারী পর্দা লাগানো হয়েছে। কিন্তু প্রহর বিছানায় এসে বসার সাথে সাথেই খাটটা নিচের বয়স জানিয়ে কড়মড় মট মট শব্দ করে উঠল। শব্দ শুনে প্রহরের চমকে ওঠা দেখে তিথি এসে ফেলল। প্রহর তো বেচারা থতমত খেয়ে তিথি দিকে তাকিয়ে রইল। তোমার গেস্ট রুমের খাটের একই করুণ দশা, ভেঙে পড়বে না তো শেষে? মান ইজ্জত কিচ্ছু থাকবে না তাহলে? ভাঙবে না। 2 দিন আগেই প্রিন্সিপাল স্যার লোক ডেকে এটার কয়টা ছানি বদলেছে। জামাই এলে যে থাকবে তেমন ব্যবস্থা নেই দেখে স্যার লজ্জায় পড়ে গেছেন আজকে। ইস, তাহলে তো থাকবো বলে অসুবিধায় ফেলে দিলাম স্যারকে। অসুবিধার কিছু নেই, কারো কোনো গেস্ট এলে স্যার খুশিই হন। নিজের ঘরটাতে গেস্টদের জন্য ছেড়ে দিয়েছেন। এটা প্রিন্সিপাল স্যারের রুম? এক সময় ছিল, স্যার এটাকে গেস্ট রুম বানিয়ে দেওয়ার পর উনি ওনার নিজের অফিস রুমেই থাকে রাতে। এমন বেহাল অবস্থা কেন আশ্রমটার? এর মধ্যে বাচ্চারা পড়ালেখা করবে কি করে, আর ভবিষ্যৎই বা কাটাবে কি করে? এই রুমের অবস্থা দেখে মনে হচ্ছে এখনই ভেঙে চুরে পড়বে। এই রুমটা হলো আমাদের অনাথ আশ্রমের সবচেয়ে ভালো রুম, মানে এলিট সুইট যাকে বলে। সেই দিক থেকে নিজেকে লাকি ভাবতে পারেন। লাকি ভাবার মতো কিছু নেই এখানে ম্যাডাম, আমি জানি আমি যথেষ্ট লাকি।
তা না হলে একটা পরি হুট করে জীবনে চলে আসে বলো? ঘুমান আপনি, রাতটা হয়তো অত ভালো কাটবে না, তবে বিশ্বাস করুন এর চেয়েও বহু কষ্টে কাটে কারোর কারোর জীবন। সে তুলনায় আমরা তো বেশ ভালোই আছি। তিথি মুখটা কিছুটা কালো করে কথাটা বলা শেষ করতেই প্রহর তিথিকে টেনে বিছানায় তুলে নিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। খাটের মর্মর আকুতি পাত্তাই দিল না প্রহর। তিথিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে আবেশে চোখ বুঝে নিয়েছে প্রহর, আর তিথিও চমকে উঠে প্রহরের মুখের দিকে তাকিয়ে আছে। গত 2 দিন রীতিমতো রাজার হালে থেকেও নির্ঘুম রাত কাটিয়েছি। আজ রাতটা যেমনই কাটুক, তুমি বুকে থাকলে শান্তিতে ঘুমাতে পারবো। আর বিশ্বাস করো, এর চেয়ে বেশি আর কিচ্ছু চাই না জীবনে। এখন এভাবে হাঁ করে তাকিয়ে না থেকে ঘুমাতে দাও, নইলে ঘুমানোর প্ল্যানটা বদলে গেলে কি করে বসি নিজেও জানি না। বেড়াতে এসে উল্টাপাল্টা কিছু করে পরে না আবার কেলেঙ্কারি হয়ে যায়।